সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংলাপে। কোভিড-19 মহামারীতে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে এই মহামারীর কারণে অনেক লোক মারা যাচ্ছেন। সারা বিশ্বে জুড়ে প্রায় 8,25,000 মানুষ মারা গেছেন। আমাদের যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে আবারও আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে বাংলাদেশে কোভিড-19 বন্যা আর দিন দিন বেড়ে চলছে বেকার সমস্যা। এইসব বিষয় নিয়ে আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে এই বিষয়ে জানতে এই সংলাপের মাধ্যমে দেশের সাথে প্রবাসের সংযোগ স্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আজকের সংলাপে কোভিড-19 সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম। আমাদের সাথে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, বঙ্গবন্ধু পার্ক চক্রের সভাপতি জনাব মোহাম্মদ নবী নওয়াজ। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার। আমাদের সাথে আছেন প্রবাস দমন চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান। আমাদের সাথে আছেন প্রবাস দমন সিলেট প্রতিনিধি রবি সিংহ রাজেশ। আমি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমি যাব আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসানের কাছে কোভিড-19 এর সমস্যায় আপডেট জানতে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সঞ্চালক এবং অতিথিবৃন্দ যারা আলোচনায় অংশগ্রহণ করবেন, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। বরাবরের মতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য বিবরণী প্রকাশ করা হয়, সংবাদ মাধ্যমে যেটি দেওয়া হয়, সেটি আপনাদের কাছে উপস্থাপন করব কোভিড-19 এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে। দুপুরের আগে অর্থাৎ সকাল নাগাদ যে তথ্য বিবরণীটি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই মতে গত 24 ঘন্টায় দেশের 92টি পরীক্ষাগারে 11,689টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 15,25,815। কোভিড-19 শনাক্ত হয়েছে 2,131 জন। মোট শনাক্ত করা হয়েছে 3,08,925 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা এই পর্যন্ত 4,206। কোভিড-19 আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন মোট আজকে 24 ঘন্টায় 2,027 জন। সর্বমোট সুস্থতার পরিমাণ সংখ্যা 1,98,863। সারা দেশের কোভিড-19 গত 24 ঘন্টার পরিস্থিতি হচ্ছে এই। এর বাইরে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে মোট 7টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 856 জনের। শনাক্ত হয়েছে 88 জন। সর্বমোট শনাক্ত চট্টগ্রামে 16,954 জন। গত 24 ঘন্টায় চট্টগ্রামে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 2 জন। সর্বমোট মৃত্যুবরণকারীর সংখ্যা 270। গত 24 ঘন্টায় চট্টগ্রামে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফিরে এসেছেন 90 জন। এই হচ্ছে সরকারি তথ্য বিবরণী অনুযায়ী কোভিড-19 গত 24 ঘন্টায় বাংলাদেশ এবং চট্টগ্রামের আলাদাভাবে সার্বিক পরিস্থিতি। এর বাইরে কিছু দুঃখজনক তথ্য আমাদের কাছে রয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট তারা মত প্রকাশ করেছে যে বাংলাদেশে গত এক সপ্তাহ পর্যন্ত যে অবস্থা লক্ষ্য করা গেছে, তাতে করে ব্যাপক হারে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেটি অদূর ভবিষ্যতে লাগামহীন হতে পারে বলে সতর্কবার্তা তারা আমাদের কাছে, সরকারের কাছে পৌঁছিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে শনাক্ত করার ক্ষেত্রে যে নমুনা পরীক্ষা করা হচ্ছে সেটির হার অত্যন্ত কম। যেমন এই আগস্ট মাসে 1000 মানুষের পরীক্ষার হার হয়েছে শতকরা 0.6%। মাত্র 0.6% পরীক্ষা করা হচ্ছে 1000 মানুষের মাঝে। এছাড়া বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেক্স একটি তথ্য উপস্থাপন করেছে। তারা সরেজমিনে কবরস্থানে যারা কাজ করেন, কবরস্থানের কর্মচারী যারা আছেন, যারা ওখানে কাজ করেন, তদারকি করেন, তাদের সঙ্গে কথা বলে তারা যে রেজাল্ট পেয়েছেন সেটি হচ্ছে সরকারি তথ্য বিবরণী অনুযায়ী মৃত্যুর যে হার বলা হচ্ছে বা যে সংখ্যা বলা হচ্ছে, প্রধানত তার 4 গুণ মানুষই মৃত্যুবরণ করছে কোভিড-19, যেগুলো সরকারি তথ্য বিবরণীতে নির্ধারিত হচ্ছে না কিংবা সরকার সেই তথ্যগুলো আমাদের কাছে জানাতে পারছেন না। এই হচ্ছে বাংলাদেশের কোভিড-19 সর্বশেষ ব্যাপক পরিস্থিতি। ধন্যবাদ শাহের ভাই। আমি আবার আসবো আপনার কাছে। আমি যাবো একটু আমাদের সিলেট প্রতিনিধি রবি সিং রাজেশের কাছে। রাজেশ, আপনি সিলেটের আমাদের আপডেট একটু জানান। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। প্রথমে
সিলেটের বিভাগের যে আপডেটটা হলো আজকে, যে সিভিল সার্জন অফিস থেকে যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে আজকে কোভিডে 2 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, যেটা সিলেটে 1 জন এবং মৌলভীবাজারে 1 জন, এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা সিলেট বিভাগে 187 জন, তার মধ্যে সিলেট জেলাতেই 135 জন, এবং সিলেট বিভাগে গত 24 ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা 85 জন, তার মধ্যে সিলেট জেলায় হচ্ছে 44 জন, এবং এ নিয়ে কোভিডে গত 24 ঘন্টায় সুস্থতার যেটা হয়েছে সেটা হচ্ছে 62 জন সুস্থ হয়েছে, এবং এর মধ্যে সিলেটেই 61 জন, এটা আমাদের পজিটিভ একটা খবর। এবং গত 29 আগস্ট পর্যন্ত এই পর্যন্ত সুস্থ হয়েছে মোট 7,602 জন, এর মধ্যে সিলেটে আছে 4,028 জন, এবং এই পর্যন্ত চিকিৎসাধীন আছেন করোনায় 132 জন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। এই আপাতত আমাদের আপডেট সিলেটে। ধন্যবাদ রবি সিংহ রাজেশ। আমি যাব এখন আমাদের সাবেক সাংসদ এবং সাবেক ছাত্রনেতা বিএনপি নেত্রী শামিয়া আক্তার আপা কাছে। শামিয়া আপা, আমরা জানি যে বাংলাদেশের কোভিড-19 রোগী আক্রান্ত দিন দিন বাড়ছে, এবং আমরা জানি যে বিএনপি আপনারা বলতেছেন যে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে এটা পর্যাপ্ত নয়। এবারে কি বলবেন আপনি? শামিয়া আপা কি শুনতে পাচ্ছেন? ভেঙে ভেঙে আসছে, আপনি বলেন, আমি শুনছি, বলেন। আমি যে প্রশ্ন করছিলাম যে আপনারা বিএনপি বলতেছেন সরকার যে কোভিড-19 এর যে ব্যবস্থা নিচ্ছে সেটা পর্যাপ্ত নয়, বিএনপি অনেক নেতৃবৃন্দ বলছেন, আমাদের অনুষ্ঠানে এসে বলছেন, আপনি কি বলবেন? ধন্যবাদ রূপচাঁদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে যুক্ত করবার জন্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আসলে বিএনপি তো আলাদা গ্রহের কোনো জীব নয়। বিএনপি বাংলাদেশেরই একটি রাজনৈতিক দল, এবং বিএনপি যারা করেন, বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশেই বাস করছেন, এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতাই বিএনপি নেতৃবৃন্দ কথাগুলো বলছেন। আপনি যদি খেয়াল করে শুনে থাকেন, এখানে চিটাগংয়ের এই যে সংবাদকর্মী শাহরিয়ার হাসান সাহেব, উনি কিন্তু ওনার যে তথ্যভিত্তিক যে এটি উপস্থাপন করলেন, সেটিতে উনি কিন্তু বলেছেন যে সরকারি হিসাবে দেখানো হচ্ছে তার চেয়ে 4 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে কোভিড-19-এ। দ্যাট ইজ এই সংখ্যাগুলো এই আন্তর্জাতিক সংস্থা ল্যান্সেট অলরেডি এটি বলেছে, এবং বাংলাদেশে আক্রান্ত এটি মানে ব্যাপকভাবে, মানে সারা বাংলাদেশে এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে, এবং সরকারি তথ্যগুলো গোপন করছে, নাকি ইচ্ছে করে প্রকাশ করছে না, নাকি সরকারের কাছে তথ্য নেই, সেটি যিনি সরকার দলীয় সদস্য এখানে আছেন, সাবেক সাংসদ নবী নওয়াজ ভাই, উনি হয়তো ভালো বলতে পারবেন। এখানে ফখরুল ইমাম ভাই আছেন, উনিও হয়তো বলতে পারবেন, কারণ ওনারা তো সরকারের সঙ্গেই আছেন। তো যাই হোক, ওনাদের কাছে তথ্য হয়তো থাকবে, কিন্তু যারা সংবাদকর্মী তাদের কাছে যে বিষয়টি, যে তথ্যগুলো আসছে, এবং আমি যতদূর আমি শুনলাম শাহরিয়ার সাহেব যেটি বললেন যে সরকার যেটি প্রকাশ করেছে তার চেয়ে 4 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে কোভিড-19-এ, যারা দাফন করছে তাদের কাছে যে তথ্যগুলো আসছে সেটিতে বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারে সরকারি দলের সদস্য হয়তো ভালো বলতে পারবেন। ধন্যবাদ রূপচাঁদ আপনাকে। আমরা ওনার কাছ থেকে শুনবো, নবী নওয়াজ ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনাদের কাছে প্রকৃত তথ্য কেন নেই, কিংবা ওনারা প্রকৃত তথ্য কি গোপন করছেন, এবং বাংলাদেশে এই যে ব্যাপক হারে মানুষ এই যে আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এবং আপনি দেখেছেন যে যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে আছেন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গেও আপনাদের সংযুক্ততা আছে, সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকারি দলের মানে কোভিড-19 নিয়ে তাদের যেই মানে ব্যবস্থা তারা যেটা নিয়েছিলেন, সেটিতে আপনি দেখেছেন যে শাহেদ, সাবরিনা, তারপরে শারমিন, যিনি পিজি হসপিটালে নকল মাস্ক সাপ্লাই দিলেন, এবং আমাদের চিকিৎসকরা, অনেক চিকিৎসক মারা গেলেন, এবং অনেক নার্সরা মারা গেলেন এটিতে আক্রান্ত হয়ে। এবং শাহেদ, সাবরিনা যেটি করলো, তাতে করে বাংলাদেশের মানুষের যেই সুনাম বহির্বিশ্বে ছিল, আমাদের যেই রেমিটেন্স যোদ্ধারা, যারা বাংলাদেশের মানুষ যারা বাইরে আছেন, দেশের বাইরে যারা বসবাস করছেন, তারা যে কি মানে একটা
বিব্রতকর পরিস্থিতিতে এখন দিন যাপন করছেন। আমাদের আত্মীয় পরিজন যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়, আমরা সেটি জানতে পারি, এবং এটি আসলে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। যেমন ধরেন আপনি নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকায় এসছে যে বাংলাদেশে COVID-19 এর যেই সার্টিফিকেট দেওয়া হয় সেটির এখন রমরমা ব্যবসা বাংলাদেশে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে জিনিসগুলো চোখের সামনে ঘটলো, সরকারের এতগুলো যে আপনার সংস্থা আছে তাদের চোখের সামনে রাষ্ট্রযন্ত্রের যত কাঠামোগুলো আছে, আপনি দেখেন এখানে পুলিশ বিভাগ আছে, এখানে র্যাব আছে, এখানে সেনাবাহিনী আছে, অনেকগুলো বাহিনী সংযুক্ত আছে এবং সরকারের হাতের মুঠোয় অনেক কল কবজা আছে, তাদের অনেক কাঠামো আছে। সেই কাঠামোর সামনে দিয়ে শাহেদের মতো একটি প্রতারক আজকে সারা বাংলাদেশিদেরকে বিশ্বের কাছে এই যে মাথা নত করে দিল, বাংলাদেশের মানুষকে এখন বহির্বিশ্বে আপনার ফ্রড নেশন হিসেবে তারা চিহ্নিত করলো, যেটার জন্য সত্যিকার অর্থে আমরা খুব লজ্জাবোধ করছি এবং এটা আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা তো কারো দয়ায় এই দেশ স্বাধীন করিনি, আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। তো একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে আমাদের এই যে মানে চিকিৎসা ব্যবস্থার এই যে দুরবস্থা, এটার কারণে এবং এই যে প্রতারক চক্রটি যেই কাণ্ড ঘটালো বাংলাদেশে, এই লঙ্কা কাণ্ডের কারণে আজকে যে আমাদের মাথা নত হলো, সেটির জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা দেখেছি যে শাহেদ কিন্তু সুস্থ আছে, সে অসুস্থতার ভান করে হসপিটালে শুয়ে আছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে ধরেন মেজর সিনহার হত্যাকাণ্ডের মাধ্যমে সেটি এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু শাহেদ সাবরিরা যেই আজকে সারা বাংলাদেশের মানুষকে একটি ন্যাক্কারজনক অবস্থার মধ্যে নিয়ে গেল, আজকে যে মানুষ বহির্বিশ্বে মুখ দেখাতে পারছে না, এটির জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করলেন। এবং আমরা জেনেছি পত্রপত্রিকার মাধ্যমে যে সরকার হচ্ছে আপনার যারা এখানে কূটনৈতিক যারা আছেন তাদেরকেও আপনার এই যে শাহেদের রিসেন্ট হসপিটালে যে কোভিড এর টেস্ট করানোর জন্য তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেটি আসলে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। এটি হওয়ার কথা ছিল না এবং এই ব্যাপারে সরকারের আরো শক্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যদিও সরকার আসলে তাদের আতশবাজি নিয়ে ব্যস্ত ছিলেন, তাদের শতবর্ষ মুজিব বর্ষ এইসব নিয়ে তারা ব্যস্ত ছিলেন। বাংলাদেশের মানুষের জীবন, বাংলাদেশের মানুষের বাস্তবতা, আজকে ঢাকা শহর থেকে মানুষ হাজার হাজার মানুষ ঢাকা শহর ছেড়ে দিচ্ছে, কারণ তারা এই যে আপনার আয় ব্যয়ের যে ভারসাম্যহীনতা, আজকে মানুষ যে দুরবস্থার মধ্যে পড়ে গেছে, তার থেকে মানুষ আসলে মানে এই বাস্তবতাকে মানুষ ফেস করতে পারছে না, যে জন্য মানুষ ধরেন গ্রামে চলে যাচ্ছে, মানুষ বাসা ছেড়ে দিচ্ছে ঢাকা থেকে। এই যে মানুষের ইনকামের উপরে যে একটি আঘাত আসছে, সেটির জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করলেন এবং কেন আজকে আমাদের এই অবস্থা হলো, সেটি হয়তো আমরা সরকার দলীয় সদস্যের কাছ থেকে আরো জানতে পারবো। আমার মনে হয় নেওয়াজ ভাই যদি আগে বলতেন তাহলে আমি আমার পরে বললে ভালো হতো। যাই হোক, রূপচাঁদ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সামনের আলোচনায় আরো মানে শুনতে পারবো এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। ধন্যবাদ। আমি যাবো একটু বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি এবং সাবেক সাংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নবীনওয়াজ ভাই গেছেন। নবীনওয়াজ ভাই, স্বামী আপা অনেক প্রশ্ন রেখেছেন, আপনি কি বলবেন? একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। আমরা প্রবাস দর্পণকে ধন্যবাদ জানাই। প্রবাস দর্পণের মাধ্যম দিয়ে আমরা সারা বাংলাদেশ পৃথিবীকে জানাতে পারছি, আমরা শাম্মী আপার কথা শুনতে পারছি, আমরা ফখরুল ভাইয়ের কথা শুনবো, আমাদের সাংবাদিক বৃন্দ কথা বলবেন। তো ধন্যবাদ জানাই আজকের যারা অংশগ্রহণ করেছেন এই প্রবাস দর্পণের এই অনুষ্ঠানে, পাশাপাশি দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই। হ্যাঁ, শাম্মী আপা যে কথা বলেছেন, হ্যাঁ অনেক ঘটনা ঘটে গিয়েছে এর ভিতরে। শুধু তো শাহেদ না, শাহেদ শারমিন এদের কথাই শুধু আমরা বলবো না, বাংলাদেশে করোনার মতো একটি ঘটনা যেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারছে। প্রত্যেকটি দেশের সরকার প্রধান এবং সরকাররা আতঙ্কিত আছে তাদের নিজ নিজ দেশ নিয়ে। প্রত্যেকটা দেশ তাদের সরকার প্রধান আসলে উদ্বিগ্নতায় আছে, আমরাও সেই অবস্থায় আছি। এর মধ্যে করোনার মতো একটি এরকম ব্যাধি COVID-19 যে এই ভাইরাসকে কেউ আমরা চিনতাম না। আমার মনে হয় মার্চ মাসেও আমরা জানতাম না, এপ্রিল মাসেও জানতাম না, মে জুন মাসেও জানতাম না যে কতজন হবে। যেভাবে আমেরিকাতে শুরু হয়েছিল বা এখনো চলছে,
সেই জায়গাটি আমরা যদি অনুধাবন করি, বাংলাদেশ আসলে অন্য দেশের কথা বলবো কেন, আমরা বাংলাদেশের কথাই বলি। আমাদের শাম্মী আপা বলেছেন এখানে শাহেদের কথা। আসলে তো শাহেদকে এখনো লুকিয়ে রাখা হয়নি। আপনারা জানেন শাহেদকে গ্রেফতার করা হয়েছে। আবার এই শাহেদের অবৈধ কর্মকাণ্ডের জন্য তাকে তার মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি শাম্মী আপা বলছেন যে সে তো সুস্থ আছে। এখন সুস্থ থাকবে না, যে অসুস্থ করলেও তো বিপদ। আপনি দেখেন মানবিক বিষয়টি চলে আসবে, এখানে অনেকেই কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। এই সুস্থ রাখার জন্যও কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে তাকে, তাকে সেভাবে রেখে তার বিচার কর্মকাণ্ড যাতে হয়। তাকে যদি আবার মেরে ফেলা হয় তাহলে ধরে নেওয়া হবে সরকার অনেক কিছু জানে, এই সব কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে মেরে ফেলা হয়েছে, এটাও কিন্তু বলার কথা থাকতে পারে। সেজন্য আমার মনে হয় সুস্থতার বিষয়টি দেখতে হবে। তাকে বিচারের আওতায় আনা হয়েছে। অন্তত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক ছিলেন বলেই আজকে র্যাব, পুলিশ বাহিনী সবাই তাকে গ্রেফতার করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এবং তার মাধ্যম দিয়ে কিন্তু অনেকে উপলব্ধি করতে পারছে। অনেক হাসপাতালে কিন্তু আপনারা জানেন যে সেখানেও কিন্তু তৎপরতা চালিয়েছে পুলিশ, আমাদের র্যাব বাহিনী। সেই জন্যই বলছি যে সরকার বসে আছে তা বলা যাবে না। আপনি বলেন যে শাহেদ বা সাবরিন এদের গ্রেফতার যখন করা হয়েছে, আপনারা ধরে নেন যে এদের বিচারের আওতায় আনা হবে। এদের যদি তথ্যপত্র থাকে আপনারা দেন সরকারকে। সরকার এই ব্যাপারে অবশ্যই প্রয়োজনে যত ব্যবস্থা নেওয়ার দরকার নিবে। হাতে যখন পেয়েছে ব্যবস্থা একটা হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমরাও চাই। আপনি যেমন একজন বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভালো চাইবো। আপনি একজন সাবেক এমপি, আমিও ছিলাম। আমার ফখরুল ভাই বর্তমানে আছেন, অতীতে ছিলেন আমার প্রিয় ফখরুল ভাই, উনি বলবেন অনেক কথা। আমার মনে হয় যে সরকার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার তা নিচ্ছে। এবং সেটা নেওয়ার পরে আরেকটি কথা আপনি বলেছেন যে আসলে প্রকৃত বা গোপন 4 গুণের কথা বলেছেন সাংবাদিকরা। আসলে কোনটি গোপন সেটি বলেন। ল্যান্ডসেট এই তথ্য প্রকাশ করেছে, আন্তর্জাতিক সংস্থা ল্যান্ডসেট। হ্যাঁ, আপনি বলবেন, আমিও বলবো। আপনার পরে আবার বলতে হবে আপনাকে, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। তো 4 গুণ বলেন, 5 গুণ বলেন, যেটাই বলেন না কেন, আমার মনে হয় করোনার কারণে যদি মারা যায় কোনো এলাকায় কেউ, সাথে সাথে কিন্তু ওই এলাকার আপনার সাংবাদিক থেকে শুরু করে প্রশাসনের সবাই কিন্তু জেনে যায়। এটা আপনি নিজেও জানেন, আপনার নিজ এলাকা, আমার নিজ এলাকার খবর আমি জানি। আমার মনে হয় এই ব্যাপারটি ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের মাধ্যম দিয়ে এটি তথ্য উপরে চলে আসতেছে আর সেই অনুযায়ী প্রকাশ পাচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকার কথা না। 4 গুণ 5 গুণ হচ্ছে কিনা এটা আমরা জানি না, তবে আমরা যেটা মনে করি যে নিজ নিজ এলাকা ভিত্তিক সাংবাদিক, সরকারের যারা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তথ্যপত্র পাঠাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি না যে সরকার তথ্য গোপন করছে বা 4 গুণ হয়েছে সেটা জানাচ্ছেন না। আর না জানিয়ে লাভটা কি হবে বলেন? মৃত্যুবরণ করলে এই তথ্য জানাতেই হবে। সারা পৃথিবীতে বাংলাদেশের থেকে বেশি তো মারা যাচ্ছে। আপনি নিজেই দেখেন না, বাংলাদেশ হয়তো হিসেব করলে কততম অবস্থায় আছে তাও তো জানেন। এশিয়া মহাদেশের মধ্যে ভারত প্রথম, পাকিস্তান দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয় অবস্থায় আছে। এই অবস্থায় তো বাংলাদেশ আছে, প্রথমে চলে যায়নি এখনো। সেজন্য আমি মনে করি সরকারের বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। অন্ততপক্ষে আমার মনে হয় যে সরকারও কিন্তু কোনো গাফিলতি নাই। মেরে ফেলে দিয়ে লাভটা কি বলেন? এদেশের জনগণ তো, আর মারা গেলে সরকার বেকায়দা করবে, সরকারও জানে, বোঝে। সেজন্যই বলবো যে আপনি যেমন পরে একটু বলবেন, তারপরে আমি আরো বলতে পারবো। আমরা ফখরুল ইমাম ভাই আছেন, আমার প্রিয় মানুষ, সংসদে যিনি সবসময় সোচ্চার থাকেন, প্রত্যেকটি প্রশ্নের খুঁটে 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 উত্তর দেন, উনি আবার ব্যাখ্যা করেন, ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমন একজন সংসদ সদস্য আজকে আমি যেহেতু লাইভে বিশেষ করে আমাদের রূপকদার মাধ্যম দিয়ে পেয়েছি, অন্তত কিছু কথা শুনি। তারপরে আমার মনে হয় একজন শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় গুরুজন, ওনার কিছু কথা শোনার পরে নাই কথা বলি। একেবারে আগাম বেশি কথা বললে বোধহয় একটু বেয়াদবি হয়ে যেতে পারে। সেজন্য আমরা শুনি ফখরুল ভাইয়ের কথা, তার পরবর্তীতে আপা বলবেন, পরবর্তীতে শেষের দিকে না হয় আমি উত্তরগুলো দিব দরকার হলে। ধন্যবাদ। ধন্যবাদ নবী ভাই, আমি আসবো আবার। আমি যাবো একটু আমাদের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার জনাব ফখরুল ইমাম ভাইয়ের কাছে। ফখরুল ইমাম ভাই, আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে বেকার সমস্যাটা কোভিড-19 কারণে অনেক বেড়ে গেছে
একটা সংস্থা বলছে প্রায় 3,25,00,000 মানুষ বেকার হয়ে গেছে। বিশেষ করে আপনি জানেন ফুটপাতে যারা ছোট ছোট চায়ের দোকান ছিল, ফুটপাতে যারা চানাচুর বিক্রি করতো, এইসব মানুষগুলো দিন দিন কিন্তু খারাপ অবস্থা হচ্ছে। আপনি একজন আইন প্রণেতা হিসেবে কি বলবেন? একটু আনমিট করতে হবে ফুলকুমার। একটু আনমিট করতে হবে কাইন্ডলি। শুনতে পাচ্ছেন এবার? এবার শোনা যাচ্ছে না? জি। প্রথমেই আপনাকে প্রবাস দর্পণকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে আছেন এখানে আলোচক বৃন্দ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপারগুলো হলো যে আমার কাছে যেন মনে হয় যে মহামারীটা আমাদের দেশে এসছে, সেটা আমরা উপলব্ধি করছি এবং সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এখানে দ্বিমত পোষণ করা বা দুই দলে ভাগ হয়ে যাওয়াটা এটা ঠিক সমস্যার সমাধান হবে না। আসলে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এই যে ল্যান্ডসেটের কথা বললেন, ল্যান্ডসেট পেপারটা এটা রাষ্ট্র থেকে বের হয়, এবং এটাতে যে কমেন্ট গুলো আছে এটা কিন্তু ল্যান্ডসেটের কমেন্ট না, এটা আমাদের এখানকার বিশেষজ্ঞদের মতামত ওনারা প্রকাশ করেছে। আমাদের এখানে বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে ওনারা কিন্তু দুই রকম কথা বলেন। যদি ওনার কাছে স্পেসিফিক আনসার চাওয়া হয় যে বাংলাদেশ সম্বন্ধে আপনাদের ধারণা কি বা কি হবে, ওনারা বলেন এটা আমরা বলতে পারবো না, তা আমাদের কাছে পুরোপুরি ডাটা নেই। এটা প্রথম কথা, পুরোপুরি ডাটা আমাদের কাছে নেই, কারণ পরীক্ষা খুব কম হচ্ছে, অনেক কথা বলে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, একটা ডাটা আমাদের কাছে আছে, যেটা আমরা সবাই জানি, যে প্রত্যেকদিন কত লোক মারা যাচ্ছে। আমি নবীন নওয়াজ সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার সঙ্গে আমি একমত যে একটি লোক যদি মারা যায় কোভিডে আমরা কিন্তু জানতে পারি। আমাদের এখানে এই বিশেষ করে মিডিয়া যারা কাজ করেন তারা সর্বদাই আপনার এটা নিয়ে ব্যস্ত থাকেন সবাই। সুতরাং আজ পর্যন্ত কোনো ফিগারকে কিন্তু চ্যালেঞ্জ করা হয় না। এখান থেকে ল্যান্ডসেটে যেটা বলেছে এটা একটি সংস্থা, তারা দেখেছে কবরস্থানে গিয়ে, এটা একটা অদ্ভুত একটা জিনিস আমার কাছে মনে হলো। কবরস্থানে যদি একটি আপনার ওই কোভিড রোগী মারা যায়, সেখানে নর্মাল কবরস্থানে মানে তাকে দাফন করা মানে কতগুলো নীতি নিয়ম আছে, হঠাৎ করে এসে দাফন করে যাবে এটা আমার বিশ্বাস হয় না। সুতরাং যে ফিগারটা দিয়েছে মৃত্যু ফিগার, প্রত্যেক দিন যেমন আজকে 32 জন, গতকালকে ছিল 43 জন, মাঝখানে কিছু বেরিয়ে গিয়েছিল 44-45, তার আগে ছিল 32-37। এই ফিগার গুলাকে, এই একটা সত্যি ফিগার আমাদের কাছে, যে এই ফিগার গুলোকে ধরে আমাদের ক্যালকুলেশন করে অন্যান্য ফিগার গুলো বের করতাম। যেমন ধরেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আগে গড় ছিল, যাই পরীক্ষা করতাম গড় ছিল 20% সংক্রমণ, এখন সেটা নেমে আসছে 16%, 17%, 18% গত 3-4 দিনে এটা হয়েছে। সুতরাং যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আছে, সিইং ইজ দ্য বিলিভিং, সেটা কিন্তু আমাদের বিলিভ করতে হবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে এই জিনিসটাকে মোকাবেলা করছে, আমার মনে হয় তারা সঠিক আছে, সরকার সঠিক আছে। কারণ দেখেন এই যতগুলো দুর্নীতি আমরা দেখি, এটা কিন্তু সরকারই ধরেছে, অন্য কেউ না। এটা এরকম কেউ না যে আমি ধরে দিয়েছি, বা নবীন নওয়াজ সাহেব ধরে দিয়েছে, বা বিএনপি ধরে দিয়েছে, বা সাংবাদিক কোনো ধরে দিয়েছে, তা তো হয়। এই সরকারই ধরেছে। শাহেদকে এই সরকার ধরেছে, আপনার সাবরিনাকে এই সরকার ধরেছে, সম্রাটকে এই সরকার ধরেছে। এই সরকার যদি এগুলো না ধরতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। অন্ধকারের মানে একটা আড়াল করে রাখতো সবকিছু। কিন্তু সরকারের সাধুবাদ জানে আমি এই ক্ষেত্রে, যে সরকার এটাকে উন্মোচিত করেছে। শুধু উন্মোচন করে নাই, তাদের নিজেদের লোকদের ধরেছে এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচার ব্যবস্থা আওতায় আনা হচ্ছে। সুতরাং এখানে অনেকগুলো কাজ
হচ্ছে। যেমন অনেকে বলেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো না বা ভেঙে গেছে। আমি স্বীকার করি স্বাস্থ্য ব্যবস্থা আরো অনেক উন্নত হওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও যে ফিগারগুলো আমাদের আছে, আপনি জানেন এমডিজি মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ডের যে 8টি আপনার গোল ছিল, তার মধ্যে স্বাস্থ্য বিষয়ক গোল ছিল 4-5টা। তার মধ্যে আমাদের দেশ মাতৃমৃত্যু হার, জন্মহারে আমরা সেখানে প্রাইজ পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রাইজ এনেছেন। সুতরাং আপনি বলে দিলেন হঠাৎ করে যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, ভালো না, এটা কিন্তু যুক্তিতে টিকবে না। কারণ ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে আমাদের এটা যে আমরা এটা ভালো করেছি তার প্রমাণ আছে, এবং এসডিজি তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেগুলো আছে আমাদের, সেখানেও স্বাস্থ্য বিষয়ে আমরা অনেক এগিয়ে গেছি। তারপরেও আমি বলবো যে স্বাস্থ্য খাতে অনেক বেশি টাকা খরচ করা উচিত ছিল, যেখানে আমরা জিডিপির মাত্র 0.69% আমরা খরচ করি। এবং খরচ করি বলা ঠিক হবে না, এটা আমরা অ্যালোকেশন করি। দুঃখের বিষয় অ্যালোকেশনটাই খরচ করা যায় না। গত বছর 29,000 কোটি টাকা অ্যালোকেটেড ছিল, সেখানে 5-6 হাজার কোটি টাকা খরচ হয় নাই বা খরচ করতে পারা যায়নি। সুতরাং এফিসিয়েন্সির দিক থেকে এই দিকটা গভর্নমেন্টকে আমি সচেতন হতে বলবো অবশ্যই, যে আপনারা স্বাস্থ্যবিধি যেগুলো আছে, যে স্বাস্থ্য সেবাগুলো আছে, সেই খাতগুলোকে উন্নত করতে হবে। এখন আপনার কোশ্চেন ছিল যে অনেক বেকার হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু দেখবেন আপনি বেকার 5.5 কোটি, আপনি 3 কোটি যোগ করছেন নতুন, আগেই 5.5 কোটি প্রায় একটা কি ছিল, ফিগার ছিল যেটা কর্মহীন। আর আমাদের দেশটা এখন এমন একটা সময় আছে, আপনি জানেন যে ওই আমাদের দেশের এখন মাঝখানের বয়সে মানে 15 বছর থেকে 64 বছর বয়স পর্যন্ত লোক সংখ্যা অনেক বেশি, এটা প্রায় 64% লোক সংখ্যা। সুতরাং এই কর্মক্ষম লোক সংখ্যা এটা আমাদের বাংলাদেশে এখন বিরাজমান। এদিক থেকে যদি চিন্তা করি, আমাদের এখানে প্রায় 1.25 কোটির মতো লোক যারা বাইরে থাকেন, যারা বাইরে থাকেন তাদের কিন্তু এই আমাদের এই অর্থনীতিতে বলেন, ডেভেলপমেন্টে বলেন, তাদের একটা বিরাট ভূমিকা আছে। এবং আমরা দেখেছি যে যখন কোভিড ছিল না, তখনও আপনার 1.5 বিলিয়ন 2 বিলিয়ন টাকা রেমিট হতো, কিন্তু কোভিডের মধ্যে আশ্চর্যের বিষয় 2 বিলিয়নের উপরে টাকা রেমিট হচ্ছে। এই যে টাকাগুলো রেমিট হচ্ছে, এটা কিন্তু তার এখানে আত্মীয় স্বজনরা এটা ইউজ করতেছে। আপনি যে বললেন যে 3 কোটি লোক বেকার হয়েছে, হ্যাঁ 3 কোটি ফিগারটা আমি ঠিক বলবো না, আমি জানি না ফিগারটা, তবে অনেক লোক বেকার হয়েছে। বেকার হয়ে গ্রামে গেছেন, গ্রামে যেয়ে কিন্তু বেকার নাই। গ্রামে যেয়ে আমাদের গ্রামটা এখন এমন হয়েছে যে আপনি দেখেন সেলফ, যদি আপনি সেলফ এই ইয়েতে আপনি নিজে নিজেই কাজ করতে চান, এই কাজের কোনো অভাব নাই। আমাদের এখানে আপনি যে কোনো জলাশয়ে মৎস্য চাষ করতে পারেন, যে কোনো শাকসবজি চাষ করতে পারেন, গরু পালন করতে পারেন, আপনি কোনো কিছু করার কোনো অসুবিধা নেই। সুতরাং যারা গ্রামে গেছে, যারা ইনোভেটিভ লোক, তারা কিন্তু গ্রামে এরই মধ্যে গ্রামে তারা একটা পরিকল্পনা নিয়ে গ্রামে উপার্জন ক্ষম একটা ব্যবস্থা করে নিয়েছে। আপনি দেখেন, আপনি যেটা বললেন তার সঙ্গে কিন্তু আরেক টার্ম এসে যায়, দুর্ভিক্ষ। 3 কোটি লোক যদি বেকার হয়ে থাকবে, দুর্ভিক্ষ তো আমরা দেখি না। বাংলাদেশে আনাচে কানাচে কোথাও কিন্তু দুর্ভিক্ষের কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই। তার মানে আমরা যে ঢাকাতে বসে যে ফলের দোকানে, সবজির দোকানে যে জিনিসপত্র কিনেছি, সেখানেও দামের খুব একটা পার্থক্য নাই। সুতরাং এটা দিয়ে আমার মনে হয় যে সাপ্লাই যে চেনটা সেটা ঠিক আছে। সাপ্লাই যদি চেন ঠিক না থাকতো, তাহলে আপনি ঢাকাতে বসে আপনি বুঝতে পারতেন যে বাংলাদেশের এই যে জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে। তা তো বাড়েনি, যেটা বেড়েছে সেটা স্বাভাবিক পর্যায়ে কোনো কোনো সময় বাংলাদেশে এটা বেড়ে থাকে। এবং আপনি জানেন যে বাংলাদেশে
এখন যেরকম আমাদের ভালো লোকেরও বসবাস আছে, দুষ্ট প্রকৃতির লোকেরও বসবাস আছে। সুতরাং সিন্ডিকেট নামে একটা আমরা কথা শুনে থাকি। সেই সিন্ডিকেট প্রভাব বিস্তার করার ফলে কিছু কিছু জায়গায় আপনার দামটা বেড়ে যায়, কিন্তু এবার সেটাও হয় নাই। এবার আপনার এই যে দাম না বাড়া বা দুর্ভিক্ষ না হওয়া, এগুলা প্রমাণ করে যে বাংলাদেশের সাপ্লাই চেইন থেকে আরম্ভ করে, বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান। এখন কথা হলো যে মাননীয় সাংসদ, আমার একটা প্রশ্ন আছে মাননীয় সাংসদ, যেটা হচ্ছে যে আমরা দেখি যে স্বাধীনতার প্রায় 50 বছর বাংলাদেশ, এই 50 বছরে যে মানে যেটা বলেন স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যটা কিন্তু বঙ্গ রয়ে গেছে। আপনি যারা বাংলাদেশে যারা উচ্চবিত্ত, যাদের টাকা আছে, ওরা সিঙ্গাপুর থেকে চিকিৎসা করায়, যারা মধ্যবিত্তরা ইন্ডিয়া থেকে চিকিৎসা করায়। কয় পার্সেন্ট লোক, আপনার যারা গরিব লোক ছাড়া কয়জন লোক আছে বাংলাদেশে চিকিৎসা করায়? এই যে স্বাস্থ্য ব্যবস্থা যে 50 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আছে, বিএনপি ক্ষমতায় ছিল, কোন সরকার কিন্তু সেইভাবে কিন্তু স্বাস্থ্য খাতকে উন্নয়নের সেই অবস্থায় নিয়ে যায় নাই। সেই মানুষের সেই আস্থার জায়গাটা গড়ে তুলে নেয় যে চিকিৎসা মানুষ এখানে করাবে। এবারে কি বলবেন আপনি? দেখেন, ব্যাপার হলো যে আমাদের, আমি আগেও বলেছি, আপনার এই অনুষ্ঠানে বলেছি, আগেও বলেছি যে কতগুলো বেসিক কাজ হয়েছে। যেমন হৃদরোগ, এখন হৃদরোগের যতগুলা আপনার সুবিধা বাইরে পাওয়া যায় আমরা বাংলাদেশে আছে, এবং বাংলাদেশে আপনার সব ধরনের হৃদরোগ অপারেশন হয়। শুধু হৃদরোগ না, চোখের থেকে আরম্ভ করে সব। এখন কিছু লোক আছে যারা যে কোনো অবস্থাতে বাইরে যেতে চায়, বাইরে যায়, সেটা তো আপনি আর বন্ধ করতে পারবেন না। আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ। এখন ব্যাপার হলো এটা কিন্তু অনেক কমেছে, অনেক কমে এসছে। আমার মনে হয় আগে 5,000 থেকে 6,000 কোটি টাকার মতো টাকা বাইরে যেত। এটা আপনি যখন বলতেছেন আজ থেকে 20-25 বছর আগে, এই ফ্যাসিলিটিস গুলো যখন ছিল না। কিন্তু এখন এই দেখেন কোভিড এর সময় আজকে 6 মাস হলো না, বাইরে যাওয়ার তো সুযোগ নাই। তাহলে কোথায় চিকিৎসা নিচ্ছে? দেশেই চিকিৎসা নিচ্ছে। দেখেন দেশের চিকিৎসার ব্যবস্থা কি হলো। কোভিড এর সময় আমরা হাসপাতাল পৃথক করতে পারলাম না। যারা কোভিড ছাড়া অন্যান্য রোগী ছিল তাদের খুব প্রবলেম হয়ে গেছিল তাদের ট্রিটমেন্টের জন্য, কারণ কোথাও হাসপাতালে গেলে এই কোভিড বলে তাদেরকে ট্রিটমেন্ট হতো না। কিন্তু 2 মাস 3 মাস পরের থেকে যখন আমাদের এখানে যারা সেবাতে কাজ করেন, যারা ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা, তারা যখন এগিয়ে আসলেন, তখন এখন দেখেন কোভিডের পাশাপাশি প্রত্যেকটা হসপিটালেই একটা করে ওয়ার্ড আলাদাভাবে কোভিডের জন্য রাখা হয়েছে, এবং অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থার অন্যান্য যে ওষুধগুলোর সেগুলোর ট্রিটমেন্ট হচ্ছে, এখন চালু আছে। এখন দেখেন লোক সংখ্যা তো আর কমে নাই, আগেও 17 কোটি ছিল, এখনো 17 কোটি আছে। তাহলে এখনো তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ সিঙ্গাপুর যেতে পারছে না, কেউ লন্ডন যেতে পারছে না, কোথাও কেউ যেতে পারছে না। তো এই চিকিৎসাগুলো কোথায় হচ্ছে? এই চিকিৎসাগুলো বাংলাদেশে হচ্ছে, এবং একদিনের না, এই গত 6 মাস ধরে এই চিকিৎসা হচ্ছে। সুতরাং আপনি যদি একদম ধারাবাহিকভাবে বলে ফেলেন যে বাংলাদেশে চিকিৎসার কোনো উন্নতি হয় নাই, সেটার সময় আমি একমত হব না। তবে এখানে কিছু কিছু রোগ আছে যে বিশ্বে ধরেন টেকনোলজির তো অভাব নাই। এখন কতগুলো রোগ প্রতিদিনই মেডিকেল টেকনোলজি বেড়ে যাচ্ছে। কিছু কিছু রোগ আছে এখানকার ডাক্তাররা সাজেস্ট করেন যে আপনি সিঙ্গাপুর যান বা আপনি ইন্ডিয়াতে যান, ওখানে যান। ওটা ব্যাপারটা হলো এই জন্য যে বেটারমেন্ট, একটা লোকের যখন জানটা নিয়ে টান পড়ে তখন সে চায় তার যদি সম্পদ থাকে তাহলে সেটাকে বাঁচানোর জন্য সে সিঙ্গাপুর, লন্ডন অন্যখানে যায়। কিন্তু আমার কথা হচ্ছে এখন পর্যন্ত এখানে এই 6 মাস ধরে কেউ যেতে পারছে না। তাহলে কি অবস্থা হচ্ছে? আমরা কি হাহাকার দেখি? আপনি কি ওখান থেকে শুনেন যে হৃদরোগী কিংবা কিছুদিন আগ পর্যন্ত এই যে আপনার ওই কিডনির জন্য যে ডায়ালাসিস, এটাতে প্রবলেম ছিল, কিন্তু এখনো ডায়ালাসিসের প্রবলেম নাই। ডায়ালাসিস প্রত্যেকটা হসপিটালেই এখন ডায়ালাসিসটা আলাদা করে ফেলেছে। সুতরাং কিডনি রোগ থেকে আরম্ভ করে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, কিডনি রোগ থেকে অর্গানগুলো যে আপনি বলেন যে এই স্ট্রোক হয়, ব্রেনের বলেন, চোখের বলেন, কিডনির বলেন, তারপরে অন্যান্য অর্গানগুলোর বলেন, সবগুলোরই কিন্তু একটা স্পেশালাইজড হাসপাতাল ইতিমধ্যে বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে। এবং এখানকার ডাক্তাররা কোনো অংশে কোনো ডাক্তারের থেকে, পৃথিবীর অন্যান্য দেশের ডাক্তারের থেকে কিন্তু কোনো অংশে মান কম না। খালি একটা জিনিস হয়, অনেক সময় মাঝে মাঝে বড় বড় আপনার সার্জিক্যাল মেশিন বলেন বা অন্যান্য ইনভেস্টিগেশন মেশিন বলেন,
যেটার দাম অনেক বেশি, সেগুলো হয়তো আমরা সব ঠিক মতো এখানে আনতে পারি না। সেই জন্য হয়তো কিছু কিছু পেশেন্ট আপনার বাইরে যেতে হয়, এটা তার ইয়েতে। তবু 6 মাস পরে যে বাইরে যায় নাই। আর কিছু কিছু লোক থাকে যারা এমনি বাইরে ঘুরতেও যায়, আবার চিকিৎসাটা করাতেও যায়। সুতরাং গণতান্ত্রিক দেশে আমরা তো, আপনি তো আর বাধা দিতে পারবেন না। আমাদের এই এখন আপনি কিভাবে করবেন, আপনাকে দেখতে হবে যে আগে বাইরে যে 6,000 কোটি টাকা খরচ হতো, এখন সেটা কত কমে আসছে। এটাতেই আপনি বুঝতে পারবেন যে স্বাস্থ্যসেবা বাংলাদেশে এখন খুব একটা পিছিয়ে নাই, উন্নতি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি যাবো একটু আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান। শাহরিয়ার হাসান, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে। শাহরি ভাই, আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে। খুব মনোযোগ দিয়ে আলোচকদের কথাগুলো শুনছিলাম। খুব ভালো লাগছে যে আমাদের অনেক উজ্জ্বল সম্ভাবনা, চমৎকার সব অবস্থানগুলো বিশ্লেষণ করেছেন আপনারা। এতে করে আমরা আগামী দিনে আরো আশা করতে পারি ও ভালোভাবে আমরা বেঁচে থেকে জীবনযাপনের একটা আশান্বিত হতে পারি। ফখরুল ইমাম সাহেব, মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। একটা বিষয় আমাদের মাথায় আসে, বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ দালান, বিল্ডিং, ফ্ল্যাট, বাড়ি হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, তাতে করে আমরা হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়ে গেছে মাটিতে আমাদের পা লাগানোর সুযোগ নেই। আমরা টাইলসে পা লাগাই, আমরা পাকার উপর পা লাগাই, আমরা পা দিয়ে হাঁটি আপনার এই কি বলা হয় পাকার উপর দিয়ে কিংবা টাইলসের উপর দিয়ে, ফ্লোরের উপর দিয়ে, মেঝের উপর দিয়ে, মাটিতে পা দেওয়ার সুযোগ আমাদের নেই। ঠিক সেভাবে বোধের জায়গাতেও আমরা মাটির কাছে যেতে পারি না। আপনি বলেছেন যে বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য যারা যায়, যাদের একটা জায়গা আছে যাওয়া, তারা যায়, কিন্তু আগের মতো এখন যায় না। আপনি যদি ভারতীয় হাই কমিশন, আমি বাদ দিলাম, আমাদের মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী মহোদয়গণ, রাষ্ট্রপতি থেকে শুরু করে ভিআইপি, ভিভিআইপি, সিআইপি, সিঙ্গাপুর যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন, থাইল্যান্ডে যাচ্ছেন, কিংবা অন্য কোনো জায়গায় যাচ্ছেন, আমি সেগুলো বাদ দিলাম। পয়সা আছে, তারা তাদের পয়সা খরচ করেন চিকিৎসার জন্য, কিংবা জনগণের পয়সা তিনিরা বিদেশে চিকিৎসার জন্য যান। আমরা প্রত্যেকে দেখি চিকিৎসার জন্য গিয়েছে কিংবা এই চিকিৎসার জন্য গিয়েছে, অপরহ ঘটনা সেগুলো আছে। শুধুমাত্র ভারতে এমবিসি থেকে প্রতি বছর কতগুলো মানুষ মেডিকেল অর্থাৎ চিকিৎসার জন্য ভারতে গমন করেন, এইটাই প্রমাণ করে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা কতটুকু সফল আছি আমরা। এবং আপনি ভালো মতো জানেন, কোভিড-19 এর পর মোবাইল কোর্ট যখন পরিচালনা করা হয়, প্রতিটা চিকিৎসালয়ে, প্রতিটা হাসপাতালে যে দুরবস্থা, যে ধরনের চিকিৎসাহীনতা, যে ধরনের অমানবিক ব্যবস্থা, যন্ত্রপাতি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার যে অপর্যাপ্ততা, সেটি চোখ মেলে দিয়েছে দেশের জনগণের। এই দেশের জনগণ চিকিৎসা সেবার উপর থেকে আস্থাটুকু ছিল সামান্য, সেটিও হারিয়ে ফেলেছেন। আপনি একটা মাননীয় সংসদ সদস্য, হচ্ছে এর আগে বলে মাননীয় সংসদ সদস্য, কেউ আগে ছিলেন, কেউ বর্তমানে আছেন। এটা একটা মজার ব্যাপার। আমার জন্য শুধু আমাদের জানতে সুযোগ মাননীয় সংসদ আবার নিতে পারছে, তাদের সরকারি ধরেছে। একটু বিনয়ের সাথে বলি, সরকার ধরেছে। সরকার কখন ধরেছে? সরকার যখন দেখেছে পিঠে দেয়াল থেকে গেছে, তখন সরকার ধরেছেন। এই সাহেব, তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল বছরের পর বছর, সরকারের পুলিশ তাকে গ্রেফতার করে। আরেকটা জায়গা আমরা বুঝি না, মাননীয় সংসদ সদস্য আপনি যে ভাষায় কথা বলেছেন, আমাদের আলোচনাগুলো টেনে এনেছেন, অর্থাৎ সফলতাগুলো তুলে ধরেছেন, আপনার বক্তব্য সরকারি দলের বক্তব্যের মধ্যে কোনো ফারাক আমি খুঁজে পাইনি। একেবারে সরকার যেভাবে কথাগুলো বলেন, আপনি ঠিক সেভাবে কথাগুলো বলে গেছেন। আমি খুশি হতাম সরকার কোন কোন জায়গায় বিফল হয়েছে, কোন কোন জায়গায় আমাদের ব্যর্থতা আছে, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, এই বিষয়গুলো যে একজন সংসদ সদস্য হিসেবে আপনি যদি উপস্থাপন করতেন, আমরা পাবলিক, আমরা জনসাধারণ জানতে পারতাম এবং আপনাদের সাথে সহায়ক ভূমিকায় অংশীদারিত্ব নিতে পারতাম। আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। আপনি বলেছেন ল্যান্ডসাইটের গভর্নমেন্ট একটা বিদেশি সংস্থা, কিন্তু আমার দেশের যারা গবেষক আছেন তারা কিন্তু সে কথা বলেন না। ল্যান্ডসাইট যদি আজকে বলতো বাংলাদেশের অবস্থা খুবই ভালো এবং পৃথিবীর সব থেকে ভালো অবস্থাতে বাংলাদেশ কোভিড-19 আছে, আপনি কিন্তু সেটার আপনারা যারা আছেন, যারা সরকার ক্ষমতা থাকেন, ক্ষমতা অংশীদারিত্ব থাকেন, করতে হবে।
কারণ ইন্টারনেটে আপনার প্রবলেম হচ্ছে, একটু সংক্ষিপ্ত করবেন প্লিজ। হ্যাঁ, ইন্টারনেটে আমার প্রবলেম করছে। যাই হোক, আমি সংক্ষেপে বলি, মাননীয় সংসদ সদস্য, আপনি যে কথাগুলো বলেছেন আপনার কথাগুলো খুবই সত্য, কিন্তু পাশাপাশি যে বিপরীত যে বিষয়গুলো আছে সেগুলো আপনি উপস্থাপন করেনি, যাতে করে আমাদের অনেক কিছু জানার বাইরে আমরা পেয়ে গেছি। নবীন আহমদ সাহেব, আপনিও সাবেক মাননীয় সংসদ সদস্য, আপনি বলেছেন সাহেবকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু আগে আপনাকে বলে দিচ্ছি মাননীয় সংসদ সদস্যের কথার উপর। আপনি বলেছেন সবাই সবাই জেনে যায়, কোভিড-19 হলে মারা গেলে সবাই জেনে যায়। আমার জানা মতে, আমি জনসাধারণের কথা বলছি, দেশে দেশে এমন অনেক বাড়িঘর আছে যেখানে আপনার কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে পারেনি, মারা গেছে, কবরস্থানে গিয়েছে, কিন্তু মানুষ জানতে পারে, সরকারও জানতে পারে না। আপনি ভালো করে জানেন, সরকার সেটাই বলেন, যেটা শনাক্ত করা হয়েছে, অর্থাৎ দেশে মানুষ হচ্ছে 16 কোটি, পক্ষান্তরে 20 কোটি। 20 কোটি মানুষের মাঝে 10 লক্ষ মানুষকে আপনার ইয়ে করা হয়েছে, ধরে নিলাম 20 লক্ষ মানুষকে আপনার পরীক্ষা করা হয়েছে, ওখান থেকে 3000 মানুষ বেরিয়ে এসেছে, ওটা শনাক্ত হয়েছে। এই তথ্যটা কিন্তু আপনারা দিচ্ছেন, কিন্তু এর বাইরে যে 20 কোটি মানুষ বা 16 কোটি মানুষের যে তথ্য আছে সেটা কিন্তু সরকার আপনাদেরকে দিচ্ছেন না। আমরা কি করে বুঝি যে সরকার সত্যিকার ভাবে যে মেইন ফিগার অর্থাৎ অরিজিনাল ফিগারটা আমরা পাচ্ছি? আমার মনে হয় না। প্রাক্তন সংসদ সদস্য, আপনি খুব চমৎকার ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন। একটু আপনাকে বলি, আমাদের দেশের সমস্যা হতে বিরোধী দল থাকলে সরকারকে সমালোচনা করা, সরকারের বিফলতা যা যা আছে সবকিছু বলতে থাকেন। সরকার যে সফল হয়েছে, এই দেশের সরকার কোভিড-19 সময় এই দেশের পুলিশ, আমি আগেও বলেছি, যেই ব্যবস্থা নিয়েছে, এই দেশের পুলিশ জনগণের সাথে মিলে মিশে যেভাবে সেবা দিয়েছে, বাংলাদেশ ইতিহাসে এত বড় সেবা পুলিশের হাতে কেউ পায়নি। এটা সরকারের সর্বোত্তম সফলতা। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে কোভিড-19 মোকাবেলা করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান হিসাবে, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ সেইভাবে নির্দেশনা দিয়েছেন বলে। আমরা সেগুলো মনে রাখা চাই, শুধু ব্যর্থতা বললে হবে না। আপনি মাননীয় সংসদ সদস্য ছিলেন একটি বড় রাজনৈতিক দলের, আপনার দল যখন ক্ষমতায় ছিল একাধিকবার, আপনি কি করেছেন স্বাস্থ্য সেবার খাতে? স্বাস্থ্য সেবায় তখন কি মানুষ বিদেশে যায়নি, বরং আরো বেশি গিয়েছে। তখন কি মানুষ স্বাস্থ্য সেবা না পেয়ে মৃত্যুবরণ করে, বরং আরো বেশি মৃত্যুবরণ করেছে। তাহলে আমি যখন আরেকজনের সমালোচনা করবো, তার আগে আমি যদি আমার দিকটা সফলভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমি অন্যের সমালোচনা করা আমার মনে হয় আমরা সঠিক তথ্যটা পেয়ে যাই। যেহেতু ইন্টারনেট ডিস্টার্ব করছে, আমি কথা সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার হাসান। আমি একটু যাব আমাদের রবি সিং রাজেশের কাছে। আপনার রবি সিং একটু আপনার ক্যামেরাটা অন করতে হবে। আর রবি সিং সম্ভবত ইন্টারনেটের কারণে আমরা হারিয়ে ফেলছি। আমি যাব একটু আমাদের মাননীয় সাবেক সাংসদ এবং বিএনপির নেত্রী শাম্মী আক্তার আপা, আপনার কাছে প্রশ্ন রেখেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক শাহরিয়ার হাসান, কি বলবেন? একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। আপনি কি আমাকে জিজ্ঞাসা করছেন? জি 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 আপা, আপনার কাছে প্রশ্ন রেখেছেন আমাদের শাহরিয়ার হাসান, একটা প্রশ্ন রেখেছেন, কি বলবেন আপনি? প্রশ্নটা আবার একটু বললে আমার জন্য ভালো হয়। আসলে উনি ওনার প্রশ্ন রেখেছেন যে ভেঙে ভেঙে আসছিল, জি 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 আমি কিছু কথা শুনেছি, কিছু কথা না, আমি একটু বলে দিই। উনি বলছেন যে আপনারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, স্বাস্থ্য খাতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন, আজকে যে এই অবস্থা বাংলাদেশের স্বাস্থ্য খাতে, এই ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ রূপচাঁদ আপনাকে। প্রথমে আমি 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 আসছি শাহরিয়ার হাসান সাহেবের কথায় আমি আসবো, কিন্তু প্রথমে আমি এই কথাটা একটু বলতে চাই যে আমি আসলে এখানে ফখরুল ইমাম সাহেব এমপি উনি আছেন, উনি যেভাবে কথা বলেন আমি আসলে খুব হতাশ হয়েছি। ওনার কাছ থেকে কিছু সত্য বিষয় শুনবো আশা করেছিলাম। তো উনি গতানুগতিক সেই সরকারি দলের যে ভাষা, সেই ভাষাতেই উনি কথা বললেন এবং সরকারের অংশ হিসেবে উনি ওনার মত প্রকাশ করলেন। স্বাস্থ্য খাতে বিএনপি কি করেছে, বিএনপি কি উদ্যোগ নিয়েছে, সেটি বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে এবং আমি বিশ্বাস করি যে সাংবাদিক শাহরিয়ার হাসান উনি নিজেও খুব ভালো করেই জানেন যে স্বাস্থ্য খাতে বিএনপির কি অবদান। আপনি দেখেন আজকে যে আইসিইউ বেড যেগুলো বাংলাদেশে মানে ভেন্টিলেশনের যে ব্যবস্থাটা, সেটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে 1978 সালে 30টি বেড নিয়ে আপনার হৃদরোগ ইনস্টিটিউটে যাত্রা শুরু করেছিল। এখন আমরা জানতে চাই যে এই সরকার কতগুলো বেডের ব্যবস্থা করেছেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চিকিৎসার কি উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং তারা যে আপাদমস্তক এই দুর্নীতিতে
ডুবে আছেন, সেটা যে ওনারা মানে চোখ দিয়ে দেখতে পান না, সেটা আসলে খুবই মানে বিস্ময়ের ব্যাপার। সাংবাদিক সাহেব যেটি বললেন যে অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করা, দেখুন আমরা বাংলাদেশের মানুষের জন্য কি করেছি সেটা বাংলাদেশের মানুষ জানে, এবং বাংলাদেশের মানুষ যতবার ভোট দেওয়ার ক্ষমতা পেয়েছে, ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার কিন্তু বিএনপিকে তারা তাদের পছন্দের দল হিসেবে তারা গ্রহণ করেছে। এবং আপনি পুলিশ বাহিনীর কথা বলেছেন, পুলিশ বাহিনী ব্যাপক ভূমিকা রেখেছে। পুলিশ বাহিনী কি ভূমিকা রাখেনি সেটি বাংলাদেশের মানুষ চোখ দিয়ে দেখতে পাচ্ছে। কারণ হচ্ছে এই যে দেখেন একজন প্রদীপ, আজকে দেখেন এই মেজর রাশেদ সিনহাকে যেভাবে মানে প্রকাশ্যে গুলি করে মানে তারা যেভাবে হত্যা করলো, যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশি স্বাধীন বাংলাদেশের মাটিতে তারা এইভাবে একজন সম্ভাবনাময় তরুণকে তারা হত্যা করলো। এবং এই ওসি প্রদীপ আপনার হচ্ছে শুধুমাত্র যে মেজর সিনহাকে হত্যা করেছে তা কিন্তু নয়, গত এর আগে 4 মাসে আপনার হচ্ছে 204 জনের মতন মানুষে ক্রসফায়ার দিয়েছে। এখন আপনি হয়তো বলবেন যে বিএনপি সরকারের সময় কি ক্রসফায়ার হয়নি? দেখুন এই প্রশ্নটি কিন্তু আসলে সমাধানের পথ উন্মুক্ত করে না। আজকে যারা ধরেন 12-13 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রেখে আছে, এবং আপনি জানেন যে এই পার্লামেন্টটি একটি ছিনতাইকৃত পার্লামেন্ট, এই অর্থে যে তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা হরণ করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে পার্লামেন্টকে তারা ছিনতাই করেছেন। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা মানে আপনার হচ্ছে স্টেট মেশিনারি ইউজ করে তারা হচ্ছে একটি স্টেট কু করেছেন, যেটি হচ্ছে মানুষের ভোট দেওয়ার সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করেছেন। বিএনপি যদি মানুষের জন্য কিছুই করে নাই, তো বিএনপি আপনার ভাষ্যমতে বিএনপি তো ক্ষমতার দৃশ্যপটে এখন নেই। ক্ষমতার দৃশ্যপটে যারা আছেন, যারা জবরদখল করে আছেন, তারা মানুষের জন্য কি করছেন? ফখরুল ইমাম সাহেব বলেছেন যে জিনিসপত্রের দাম বাড়েনি, মানুষের কোনো হাহাকার শুনতে পাচ্ছেন না। আরে ভাই, আপনি যেখানে বসে আছেন ওই জায়গায় বসে মানুষের হাহাকার শুনতে পাবেন না। আপনি যান, গ্রামে যান, আপনি গ্রাম শহরেই হাঁটেন না, আপনি শহরের এই যে যেই আপনার দরিদ্র কবলিত যে এলাকাগুলো আছে, যেমন আপনি ধরেন নিম্ন আয়ের মানুষরা যেখানে থাকছেন, সেই সব এলাকায় আপনি হাঁটেন না, আপনার কানে হাহাকার পৌঁছে যাবে, আপনি দেখতে পাবেন চিকিৎসার অভাবে মানুষ আপনার হসপিটালের বারান্দায় মৃত্যুবরণ করছে। অথচ আপনি বলছেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানে চিকিৎসার কি স্বর্ণযুগ চলতেছে আপনার বক্তব্য মতে। কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক যে আপনারা সত্যকে এইভাবে কেন অস্বীকার করেন। আপনারা যে পরিস্থিতি মোকাবেলা করছেন, এটি তো এমন নয় যে বাংলাদেশ একমাত্র দেশ যে এই কোভিড-19কে মোকাবেলা করছে। কোভিড-19কে মোকাবেলা করছে সারা বিশ্ব। কোভিড-19কে ধরেন এই আপনার আমেরিকার মতন দেশ, তারাও তো মানে হিমশিম খেয়েছে এই কোভিড-19কে মোকাবেলা করতে যে। তো আপনি সত্যটা স্বীকার করেন, আপনারা করাপশন আপনারা চোখে দেখতে পান না। কেন করাপশন আপনারা চোখে দেখতে পান না? কারণ আপনাদের মানে পুরো মানে টপ টু বটম সবাই করাপশনে এমন ভাবে আপনারা আপাদমস্তক ডুবে আছেন যে আপনারা এই জন্য আর করাপশন চোখে দেখতে পান না। অথচ বাংলাদেশে করাপশনের কিন্তু মহোৎসব চলতেছে, যে কারণে আপনারা কিন্তু মানুষের ভোটাধিকার হরণ করেছেন। কারণ আপনারা জানেন যদি জবাবদিহিতা থাকতে হয়, যদি মানুষের ভোটে আপনাদেরকে নির্বাচিত হতে হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে জবাবদিহিতা থাকবে, এবং জবাবদিহিতা যদি থাকতে হয় তাহলে আপনি যা ইচ্ছা তা করে বেড়াতে পারবেন না। তো আপনারা এই জন্যই প্রথমে মানুষের ভোটাধিকারটাকে কাট ডাউন করেছেন। কারণ এইটি কাট ডাউন করেছেন কেন? কারণ আপনাদের জবাবদিহিতা যেন মানে করতে না হয় সেই জন্য। তো আপনি বাংলাদেশে যে হাহাকার চলতেছে সেটিও আপনি শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। সরকারের মানুষের ট্যাক্সের পয়সায় বাইরে দিয়ে চিকিৎসা নিচ্ছেন, সরকার প্রধান থেকে শুরু করে আপনি রাষ্ট্রপতি বলেন বা আরো যারা আছেন, প্রধানমন্ত্রী বলেন বা যারা আছেন, অনেকেই দেশের বাইরে যেয়ে চিকিৎসা গ্রহণ করছেন। কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা? আমি যদি ল্যান্ডসেটের কথাই ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা আগে যে টেস্ট কোভিড-19 এর করতেন সেটি হচ্ছে ফ্রি করার কথা এবং করছিলেন, আপনারা অল্প স্বল্প যাই করছিলেন। কিন্তু এখন কি করছেন? আপনারা প্রতিটা টেস্টের জন্য আপনারা হসপিটালে যে করতে হলে 200 টাকা চার্জ করছেন, বাসায় বসে যদি করতে হয় সেখানে 500 টাকা আপনারা চার্জ করছেন। তার মানে কি হচ্ছে? মানুষ আসলে এই যে প্যান্ডামিকের মধ্যে মানুষের মানে আয় নেই, মানুষের মানে এই যে দুরবস্থা, মানুষ অনেকে বাসা ভাড়া দিতে পারছে না। তো মানসিক পরিবেশের মধ্যে মানুষ মানে
দিন যাপন করছে, তার মধ্যে আপনারা আবার এই যে টেস্ট সেখানেও আপনারা চার্জ করছেন এখন, এবং সেটির পরিমাণও খুব যে একেবারে কম তা কিন্তু নয়। তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যেয়ে চিকিৎসা পাবে? তাদের কি মানে তারা কোথায় যে কার কাছে যে তাদের কষ্টের কথা বলবে? কোন জায়গায় পাবে? বিএনপি করেনি ভালো কথা শাহরিয়ার সাহেব, কিন্তু যারা আছেন তার জন্য তো তাদের দায় মানে তারা এড়িয়ে যেতে পারেন না। তারা তো মানে এই মুহূর্তে তারা এই যন্ত্রটাকে কব্জা করে বসে আছেন, এই রাষ্ট্রযন্ত্র তাদের মানে হাতের মুঠোয়। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দায় দায়িত্ব তো তাদের হাতে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য বলেন, চিকিৎসা বলেন, আর আপনার শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, সবকিছু তো তাদের মানে দেখার কথা, কারণ তারা তো রাষ্ট্রযন্ত্রকে কব্জা করে বসে আছেন। আমি বাংলাদেশের পুলিশ বাহিনীর বিপক্ষে আমার অবস্থান নয়, কারণ পুলিশ বাহিনী আমার শত্রু নয়। আমি পুলিশ বাহিনী মানুষের সেবা করবে, পুলিশ বাহিনী মানুষের বন্ধু হবে, কিন্তু কিছু কিছু পুলিশের জন্য আজকে যে পুরো বাহিনী একটি বিতর্কিত অবস্থার মধ্যে পড়ে গেছে, সেটিকেও তো আপনাকে নজরে আনতে হবে। সেটিকে আপনি ওভারলুক করলে তো হবে না ভাই, সেটিকে নজরে আনতে হবে এবং সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এটি খুবই দুঃখজনক, সেনাবাহিনীর মতন একটি বাহিনী একজন চৌকস অফিসার যিনি কিনা এই শেখ হাসিনার আপনার হচ্ছে এসএসএফ এর দায়িত্বও ছিলেন, তো এইরকম একজন চৌকস অফিসারকে যারা আপনার মাদক চোরাচালানের সঙ্গে তারপরে হচ্ছে মানব পাচারের সঙ্গে যারা জড়িত, তারা কিনে সবাই মিলে লোকটাকে মেরে ফেললো। তো এবং এবং এই পুলিশ বাহিনীর সদস্যরাই এটার সঙ্গে জড়িত। তো আমি তো সেটাকে সমর্থন করতে পারি না, তাই না? যে কোনো হত্যাকাণ্ডকেই আমি সমর্থন করি না বা করতে পারি না। এই যে মানে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসেবে, আমি নিজেকে সাধারণ মানুষই দাবি করি। বাংলাদেশের খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে আমি উঠে আসছি, আমার বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলায়, এবং এই পাহাড় মানে পাহাড় ঘেঁষা অঞ্চল এটা, তো খুব একেবারে মানে আপনার হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি উঠে এসেছি। তো আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবেই দাবি করি। একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো এই বিষয়গুলোকে আমি ওভারলুক করে যেতে পারি না। আমার পুলিশ বাহিনীকে আমি আরো ভালো অবস্থায় দেখতে চাই। আমি দেখতে চাই তারা মানুষের সেবা করছেন, আমি দেখতে চাই তারা মানুষের বন্ধু হয়েছেন, কারণ আমরা তো একটি স্বপ্ন নিয়েই দেশ স্বাধীন করেছিলাম। এবং সবচেয়ে দুঃখজনক যেটি আমি আসলে লজ্জা পেয়েছি, যে ফখরুল ইমাম ভাই বললেন যে হচ্ছে কি গণতান্ত্রিক দেশ নাকি এটা, মানে মানে হাউ ইন্টারেস্টিং যে এটা নাকি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র মানে কাকে বলে? গণতন্ত্র কি মানে? গণতন্ত্র মানে কি আপনারা মানে স্টেট মেশিনারি ইউজ করে মানে কু করবেন, মানুষের ভোটাধিকার হরণ করবেন? ইজ ইট? এটা হচ্ছে মানে আপনার হচ্ছে ডেমোক্রেসি? এটা তো ডেমোক্রেসি নয়। ডেমোক্রেসি হচ্ছে মানুষ হচ্ছে নির্দ্বিধায় তার ভোটাধিকার প্রয়োগ, আচ্ছা বলেন, আমির বলেন, আর সাধারণ মানুষ বলেন, আর ফকির বলেন, সকলের ওই দিনকে সমান অধিকার থাকবে। সে তার পছন্দ মতো প্রার্থীকে সে নির্বাচন করবে, সে যে কেউ হতে পারে। কিন্তু গণতন্ত্র মানে তো এটি নয়। এটি আপনি কি বললেন? আমি আসলে মানে এটা আসলে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আপনারা আসলে মানে ওই যে একটা কথা বলে যে কি মানে যা বলো বলো আর কি হচ্ছে মানে পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো, এবার তুমি যত ইচ্ছা মানে কিলাও বা যা খুশি করো বা যা খুশি বলো। তো আপনাদের অবস্থা হয়েছে সেরকম। আপনারা বাস্তবতা বোঝার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষের পালসটুকু বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র উন্নয়ন উন্নয়ন বলে দেশটার যে কি অবস্থা করেছেন, একটা বালিশের জন্য 7,000 টাকা বিল, একটা মানে পর্দার জন্য মানে লক্ষ টাকা বিল, একটা বটির জন্য আপনাদের 3 লাখ টাকা বিল, একটা নারিকেল গাছের চারার জন্য আপনাদের 2 লাখ টাকা বিল, এইরকম ভুতুরে বিল। এবং বাংলাদেশের মানুষের সম্প্রতি যে আরেকটি মানে বড় রকমের সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে আপনার হচ্ছে বিদ্যুৎ বিল, যেটি হচ্ছে ভুতুরে বিল, মানুষের ঘাড়ে আপনারা চাপিয়ে দিচ্ছেন। যে কিনা ইউজই করেনি, মানে ধরেন হয়তো 500 ইউনিট, কিন্তু তাকে আপনি দেখা যাচ্ছে 1000 ইউনিটের বিল আপনি ধরিয়ে দিয়েছেন। এই যে বিষয়গুলো, এগুলো তো আপনারা নজরে আনছেন না। আপনারা হচ্ছে নিজেরা মনে করছেন যে আমার পকেট ভারী আছে, আমি বাজার করতে পারছি, আমি ইউনিমার্টে যাচ্ছি, আমি স্বপ্নে যাচ্ছি, আর আমি আগরে যাচ্ছি, আমি বড় মাছটা কিনছি, আমি মাংসটা কিনছি, আমি পেট পুড়ে খাচ্ছি। বাংলাদেশের মানুষ আপনি বাংলাদেশের বাস্তবতা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ ভাত খেতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, সেই বিষয়গুলোকে নজরে আনার চেষ্টা করেন। ভাই মরতে তো সবাইকেই হবে। এই যে মানে ধরেন এই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, এত হাজার হাজার কোটি টাকার মালিক,
কিন্তু বিনা চিকিৎসায় ওনাকে কিন্তু চলে যেতে হয়েছে। মৃত্যু যখন আসবে সবাইকেই চলে যেতে হবে, সবকিছু রেখে যেতে হবে। কাজে যাওয়ার আগে আপনার এই যে পরন্ত বেলায় আমার বিশ্বাস যে আপনি নিশ্চয়ই অনেক বয়স পার করেছেন এবং অনেক অভিজ্ঞতা আপনার আছে। এই বাস্তবতায় বাংলাদেশের মানুষ যেই বাস্তবতাটা মুখোমুখি আজকে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের মানুষের যেই কষ্ট হচ্ছে, সেটাকে স্বীকার করেন ভাই। সরকারি দলের অঙ্গ সংগঠন হিসেবে তাদের বক্তব্যটাকে আপনারা সাফাই দিয়ে যাবেন না। প্লিজ দয়া করে বাংলাদেশের কষ্ট বোঝার চেষ্টা করেন এবং তাদেরকে নিয়ে কথা বলেন, তাদের জন্য কাজ করেন। মানুষ সত্যিকার অর্থে মানুষ কিন্তু খুব বেশি চায় না রাজনীতিবিদদের কাছ থেকে। তারা একটি সুষম বন্টন চায়, তারা ধরেন একটি ভালো শিক্ষা ব্যবস্থা চায়, ভালো চিকিৎসা ব্যবস্থা চায়। আপনি তার ঘরে যে 10 কেজি চাল কিনে দিয়ে আসবেন সেটি কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশের মানুষ চায় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। এবং আপনি দেখেন ইলিয়াস আলীর মতন লোক আপনারা গুম করে ফেললেন। দেখেন এই লোক এখন এই পরিবারটি কি করবে? না সে মারা গেছে, না সে জীবিত আছে, কোনো কিছুই জানে না। এবং তারা একটি মিলাদও পড়াতে পারে না। এইরকম একটা অবস্থায় এই যে বিষয়গুলো, এগুলোকে নজরে আনেন। যেতে তো হবে, কারণ চিরদিন তো আর কেউ ধরেন পৃথিবীতে বেঁচে থাকবে না, তাই না? যেতে আমাদের সবাইকেই হবে। সুতরাং সত্য জিনিসটুকু স্বীকার করেন, মানুষের বাস্তবতার কথা বলেন। আজকে উন্নত দেশ যখন তারা যখন ধরেন একটা বিষয় নিয়ে হিমশিম খায়, তারা কিন্তু স্বীকার করে। কিন্তু বাংলাদেশের সরকার ব্যবস্থা বা বাংলাদেশের সরকার প্রধান যারা থাকেন বা সরকারি দলে যারা থাকেন, তাদের কোথায় সমস্যা আমি এটা ঠিক বুঝতে পারি না। আপনি দেখেন এই যে নিউজিল্যান্ডের এই যে প্রধানমন্ত্রী, সে কিন্তু সুন্দরভাবে তার এই করোনা পরিস্থিতি সে মোকাবেলা করেছে। আপনি দেখেন ট্রাম্প আমেরিকাতে যা করতে পারেনি, প্রতিদিন তাদের 6,000-7,000 করে নিউ ইয়র্কে লোক মারা গেছে। আমাদের পরিবারের লোকজন অনেকেই আছেন সেখানে, আমার হাজবেন্ডও সেখানে আছেন। কি একটা দুর্বিষহ সময় আমরা পার করেছি। সুতরাং এই যে প্রতি মুহূর্তে এই যে দুঃসহ পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে, এগুলো করে আমরা কিন্তু সত্য বিষয়টা জানার একটা স্কোপ আছে ওখানে। কিন্তু ধরেন এটা তো এমন না যে ওরা কিছু হাইড করছে। কিন্তু বাংলাদেশের সরকার ব্যবস্থা যখন স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কোনো তথ্য উপস্থাপন করে, সেটি নিয়ে মানুষের মনে কেন প্রশ্নের উদ্রেক হয়? আপনারা এই জায়গাটা কেন পরিষ্কার হতে পারেন না? আপনারা যদি সত্য জিনিসটা মানুষের সামনে তুলে আনেন, তাহলে তো মানুষ সেখানে প্রশ্ন তুলবে না, তাই না? বাংলাদেশের মানুষের খুব বেশি চাহিদা নাই, এরা খুব সহজ সরল, এরা যা বোঝে এটা খুব ট্রান্সপারেন্ট একটা জিনিস বোঝে, বুঝছেন? এবং এরা হচ্ছে ধরেন এই যে মুক্তিযুদ্ধের যে চেতনাটা দেশে, কিন্তু তারা এখানে কষ্ট করে দিন যাপন করে। কিন্তু সরকার এই সাধারণ মানুষকে নজরে না এনে শুধুমাত্র নিজের পকেট, নিজের ভালো থাকা, এগুলোকে যদি ভালো থাকা মনে করে, এটা খুবই দুঃখজনক। ধন্যবাদ রূপচাঁদ আপনাকে। আমার মনে হয় এখানে ওনারা আরো বলবেন, আমরা শুনি ওনারা কি বলেন। ধন্যবাদ আপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানে আপনার আসার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে 30 সেকেন্ড সময় আমি একটু চাই। তিনি আমাকে একটা কথা বলেছেন, সেটার আনসারটা আমি দিয়ে দিতে চাচ্ছি। বলেন শাহরিয়ার ভাই। জি, শাম্মী আক্তার, মাননীয় সাবেক সংসদ সদস্য, আমি 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 যে প্রসঙ্গটা এনেছিলাম পুলিশের ব্যাপারে, সেটা হচ্ছে কোভিড-19কে নিয়ে মানুষের সাথে সহযোগিতামূলক মনোভাব এবং সাহায্য কিংবা পথ প্রদর্শনের জন্য যে কাজগুলো পুলিশ করেছে, আমি শুধু কোভিড-19-এর দুরবস্থার সময়ে পুলিশের যে সহযোগিতা এ দেশের জনগণ পেয়েছে আমি সেটি উপস্থাপন করেছি। প্রদীপ দাসের মতো একজন নয়, আপনি তো শুধু প্রদীপের কথা বললেন, আমার জানা মতে সারা দেশে কম করে হলো 6 জন ওসি আছে যারা জঘন্যতম কর্মকাণ্ডের জন্য এখনো তাদের ডিপার্টমেন্টাল শাস্তির মুখোমুখি, কিংবা জনগণ পত্রিকা সংবাদপত্রে তাদের এই দুর্নীতির কথাগুলো এসছে। আমি কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে আমি সরাসরি বলতে চেয়েছি, সরকারের বিফলতাগুলো সরকারের পক্ষ থেকে বলা হোক এবং সামনে কি করবে সেটা করা হোক। বিরোধী দল শুধু সমালোচনা না করে তাদের আমলে কতটুকু আমাদেরকে এগিয়ে নিয়েছে সেটি উপস্থাপন করুক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহরিয়ার হাসান, ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষের পথে আমি যাবো একটু আমাদের আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু পার্টির সভাপতি জনাব সাবেক সাংসদ নবীন নওয়াজ ভাই। নবীন ভাই অনেক প্রশ্ন রেখেছেন শাম্মী আপা, আপনি কি বলবেন? অনেক প্রশ্ন, শাম্মী আপার প্রশ্নের উত্তরগুলো একটু দিয়ে তারপরে বাকিটাই যাই।
উনি মুজিব বর্ষের কথা বলেছেন। সর্বপ্রথমে আমি কথাটির উত্তর তখন দিতে পারিনি। আসলে উনি জানেন না মুজিব বর্ষ সারা বছর ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে অনুষ্ঠান ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সরকারের কিন্তু কোনো অনুষ্ঠানই কিন্তু হচ্ছে না। উনি এই বিষয়টি তোলেন যদি, এটি আসলে আমার মনে হয় এটা বিবেচনায় আসবে না। এটি একটি বিষয়। আরেকটি কথা আমি বলবো, আমি মাঝখানে শাহরিয়ার ভাইয়ের কথা একটু বলি। যেটা বলছেন বিদেশের কথা, বিদেশে যাওয়ার ব্যাপারটি, এটি ফখরুল ভাই বলেই দিয়েছেন। আমরা কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসা হয়ে দেখেন গ্রামের একটি হাসপাতালে সর্বপ্রথম ভর্তি হয়, তারপরে আমরা চেষ্টা করি সরকারি ভালো কোনো হাসপাতালে, তারপরে যার যে যোগ্যতা দিয়ে অনেকে আমরা প্রাইভেট হাসপাতালে যাই। এতে একটা প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় প্রতিযোগিতা হচ্ছে। প্রাইভেট হাসপাতালগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি আসতেছে, হয়তো কোনো কোনো সময় যার যার সাধ্য মতো শেষে দেশের বাইরে চলে যাচ্ছে। এটা প্রযুক্তিগত চিকিৎসার জন্যই কিন্তু সেই সেবা পেতেই কিন্তু যায়, এটা হতেই পারে। যার যার অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে হবে। আর আরেকটি কথা বলেছেন এখানে, আমি শাহরিয়ার ভাইয়ের কথা বলবো, যে বিশেষ করে আমি কিন্তু কথাগুলো কেটে কেটে যাচ্ছিল। এটি বলেছেন আমার মনে হয় যে কথাটি শাম্মী আপা বলেছেন সেটি শাহরিয়ার ভাই একটু বলেছে, কিন্তু শাম্মী আপা যে কথা বললেন আমি এই কথার উত্তর দিয়ে আমি শাহরিয়ার ভাইকে বুঝিয়ে দিতে চাই। আমরা তো বাংলাদেশে ৭১ সালের কথা জানি, আমরা ৭৫ সালের ঘটনা জানি। ৭৫-এর পরবর্তী সময়ে যতবার সংসদে আমরা যাদেরকেই দেখেছি, সরকারি দল বিরোধী দল ছিল। আমার মনে হয় একটু ফখরুল ইমাম ভাই শোনেন বিষয়টা, আমি 5 বছর সংসদে ছিলাম, আমি উপলব্ধি করেছি অতীতে কিন্তু আমরা সংসদের অনেক দৃশ্য অনেক ঘটনা জানি। সংসদটা কি জিনিস কত আমরা বলার সময় বলি মহান সংসদ, আমরা পবিত্র সংসদের কথা বলি। সেই মহান সংসদে কত ফাইল ছোড়া হয়েছে, কত অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। আসলে শাম্মী আপা যেটা দেখেছেন সেটাই বলতে চাচ্ছেন যে এটি কেন হচ্ছে না। আপনি বিরোধী দলে আছেন, আপনি সরকারের ভাষায় কেন কথা বলবেন? আপনি ফাইল ছুঁড়ে মারবেন? আপনি যেভাবে এত সুন্দর ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করেন, মন্ত্রীকে প্রশ্ন করেন সংসদে, কত মিনিট দেওয়ার দরকার, স্পিকার গুনে গুনে টাইম দেন, এই যে দেওয়া দেওয়ি, এই যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, একটা সংসদ সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মিডিয়াতে কিন্তু দেখে সরাসরি যে আমরা কি করি, সংসদে বসে কারা কি করেন। কিন্তু অতীতে আমরা কি দেখেছি, আমরা কিন্তু লাইভ দেখাইনি আগে। যদি লাইভ দেখিয়ে যদি ফাইল ছোড়াছুড়ি করা শুরু হয়, এই সংসদকে মানুষ থুতু ফেলবে কিনা সাধারণ মানুষ। তো সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা বিরোধী দলে যারা আছেন তারাও কিন্তু সংসদ সদস্য, সম্মানিত মানুষ, সংসদকে সম্মান দিয়ে আপনারা চেষ্টা করেন সরকারকে যৌক্তিক প্রশ্ন করে, মন্ত্রী মহোদয়দের সরকারের বিভিন্ন জায়গায় যারা আছেন প্রশ্ন করে সেই উত্তরটি বের করার জন্য চেষ্টা করেন। সেভাবেই হয়তো চলছেন। আর আজকে বোধহয় এখানে রূপকদার মাধ্যম দিয়ে প্রবাস দর্পণেও বোধহয় সেভাবে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে তো শাম্মী আপা সেটা চাচ্ছেন না। শাম্মী আপা চাচ্ছেন যে ছোড়াছুড়ি কেন করছেন না, হাতাহাতি কেন করছেন না, কেন এই ঝগড়াঝাটি করছেন না। আপনারা সমাজের সর্বোচ্চ জায়গার মানুষ, 350 জন এমপি, আপনারা মারামারি করবেন, আপনারা ধস্তাধস্তি করবেন, এটা সারা বাংলাদেশের মানুষ দেখবে, শিখবে, মারামারি হবে, বাংলাদেশে আবার সে অভ্যুত্থান হবে, 90-এর অভ্যুত্থান হবে। আমরা তো জানি 15ই ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচন, সেই নির্বাচন কেমন হয়েছিল আমরা জানি না। সেই নির্বাচনের মতো নির্বাচন যদি হতো তাহলে আন্দোলনটা ভালো জমতো। আবার যদি মনে করেন যে সেই 6 সালের পরে 8 সাল পর্যন্ত কি হলো, বয়স বাড়ানো, ইয়াজ্জা বাজ্জা, আমরা তো সেই মিছিল করেছিলাম রাজপথে। করেন না কেন মিছিল? মানুষকে এক জায়গায় করেন, এক জায়গায় করতে তো পারছেন না। আপা, শাম্মী আপা, আপনি কারে দোষ দিবেন বলেন? আপনি আপনাকেও দোষ দিবেন না, আপনার দলের ভালো ভালো নেতাদেরকে দোষ দিতে পারবেন না, কারণ নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে জানেন? যদি বাংলাদেশের মাটিতে 1971 সালের পরে 75 সাল সৃষ্টি না হতো, 75 সালের সাথে বঙ্গবন্ধুর হত্যার সাথে যদি আপনাদের সেই নেতারা জড়িত না থাকতেন, আবার পাশাপাশি 21 আগস্টের মতো একটি ঘটনা যদি বাংলাদেশে না ঘটতো, এই আমরা ওডিসি শিল্পী গোষ্ঠীর উপরে হামলা, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় জঙ্গি গোষ্ঠীর যে অবস্থা, এই সব মিলিয়ে যে ইতিহাস আমরা জানি, যারা দায়ী, সেই দায়ী ব্যক্তিরা কারা, যদি আপনাদের দলের না হতো
আসলেই কিন্তু আপনাদের সাথে মানুষ মাঠে নেমে যেত। যদি এমন কিছু সরকার করত তাহলে বোধহয় মানুষ বসে থাকতো না। মানুষ তো কম্পেয়ার করে, মানুষ তো বিচার করে, মানুষ বোঝে যে অতীতে আমরা কি দেখেছি। হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশের মাটিতে, বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে হত্যা করা হয়েছিল, তার জন্য ইন্ডিমিনিটি আইন হয়েছিল, বিচার যাতে না হয়। এটি তো মানুষ জানে, জানে বিধায় দেখে ৭৫ সালের মতো সেই ইন্ডিমিনিটি আইনের মতো এরকম কাজ তো আর করছে না। আবার আপনি দেখেন এর পরবর্তী পর্যায়ে ২১ আগস্টের মতো একটি ঘটনাকে আপনারা কিভাবে চালিয়ে দিলেন। ভ্যানিটি ব্যাগে শেখ হাসিনা গ্রেনেড নিয়ে যে সেখানে গ্রেনেড মেরেছে সরকারকে বিব্রত করার জন্য। আসলে কি কথা ঠিক? আসলে যে কোনো জিনিস ঘটে গেলে আপা সবকিছু কিন্তু পরবর্তীতে রেকর্ড হয়ে যায়। আর এই যে রেকর্ড হয়েছে মিথ্যা ইতিহাস, বিকৃতি করার ইতিহাস, এই ইতিহাস রেকর্ড হয়ে যাওয়ার কারণে, মানুষ জেনে যাওয়ার কারণে মানুষ কিন্তু আর এখন বের হচ্ছে না, আপনাদের সাথে একত্রিত হচ্ছে না, জমাট বাঁধছে না, যে জন্য আন্দোলন চাঙ্গা হচ্ছে না বলেই কিন্তু আপনারা পেরে উঠছেন না। আর বললাম তো, ফখরুল ইমাম ভাইরা সরকারের মতো কথা বলছেন না, কিন্তু সরকারের উন্নয়ন, সরকারের যে পরিমাণ পরিবর্তন হয়েছে, বিশেষ করে সরকারের কর্মকাণ্ডের মধ্যে যে পরিবর্তন এসেছে, শাহরের ভাই বলেছেন তো যে পুলিশের ৬-৭ জন ওসি যেভাবে তারা আইনের কাঠগড়ায় দাঁড়িয়েছে, বাংলাদেশের অতীত ইতিহাসে আছে যে পুলিশকে আবার গ্রেফতার করা হবে, পুলিশকে দায়ী করা হবে, আইনের আওতা আনা হবে, এরকম কোন পরিস্থিতি কখনো ছিল? আপনি বলেন শাহরিয়ার সাহেবের যে বিষয়টা, এটা কি পারা যেত না? সেই ইন্ডিয়ায় যাওয়ার সময় বোরকা পরে যখন ছিল তখনই একটু মিসওয়াল করে ফেলতে পারতেন না? র্যাবরা কি এরকম ছিল না অতীতে? এটা নির্দেশনার একটা ব্যাপার, সর্বোচ্চ সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের একটা ব্যাপার। এটা কিন্তু ফখরুল ইমাম ভাই নিজেই কিন্তু বক্তব্যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা পারেন, অতীতে অনেক সরকার প্রধানরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেননি, আর পারেননি বলেই কিন্তু ওনারা পারেন না। ওনার মতো একজন মানুষ সংসদে যেভাবে কাজ করেন, উনি কিন্তু বাসায় বসে সেভাবে কাজ করেন। আবার উনি কি ঘরে বসে আছেন? প্রত্যেকটি জায়গায় শাহরিয়ার সাহেব কোথায়, সেই আপনার ওই প্রদীপকে গ্রেফতার করতে হবে কিভাবে, সেই বিষয়টি, প্রত্যেকটা ঘটনাকে কিন্তু আপনি বলেছেন, সম্রাটের কথা বলেছেন, এরকম প্রত্যেকটি ঘটনা পর্যায়ক্রমে। ইভেন আপনি আরেকটা জিনিস জানেন, ফরিদপুরের ঘটনা তো জানেন আপনারা, এরকম অনেক ঘটনা কিন্তু সামনে এসে গেছে, এমন সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যখন আসে, তার সামনে কিন্তু কেউ মাপ পায় না। এটা ফখরুল ইমাম ভাইরা জানেন বলেই কিন্তু উনি ইচ্ছা করলেই উনি যে যাচ্ছে তাই বলে যাবেন সরকারের বিরুদ্ধে। উনি বলছেন তো, যৌক্তিক কথাগুলো উনি তুলে ধরছেন, এখানে ডাটা দিয়ে কথা বলছেন, তথ্য উপাত্ত দিয়ে কথা বলছেন। এখানে এটা না বলে যদি এখানে হাত পা ছুঁড়ে মারতেন, এতে হয়তো একটু খুশি হতেন, কিন্তু সারা বাংলাদেশের না সারা পৃথিবীর মানুষ এই মিডিয়াতে কি দেখতে পেত? ফখরুল ইমাম সাহেব কেমন যোগ্য মানুষ, উনি তথ্য উপাত্ত দিতে পারতেছেন কিনা, হাত পা ছুঁড়ে মারতেছেন, উনি ঝগড়া করতেছেন না উনি যুক্তি দিচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু দেখে। সেজন্য আমরা তো মানুষ, বাংলাদেশ তো 50 বছর পার হয়ে যাচ্ছে, আমরা উন্নত জাতি হতে যাচ্ছি, আমরা মধ্যম আয়ের দেশ পার করে আমরা একটা জায়গায় চলে যাচ্ছি, কিন্তু করোনার মতো একটি ব্যাধি এসে আমাদেরকে কিন্তু একটু থমকে দিয়েছে। আপনি বলেছেন এখানে হত্যাকাণ্ডের কথা, ওই তো বললাম ৭৫ সালের হত্যাকাণ্ড। বলেন আপনি ইলিয়াস আলীর কথা বলছেন, গুম হয়েছে, আপনি তো লাশ দেখাতে পারেননি, কিন্তু কিবরিয়া সাহেব আপনার দেশের মানুষ, কিবরিয়া সাহেবের লাশ দেখেছেন আপনি? একজন অর্থমন্ত্রী ছিলেন, আহসানুল্লাহ মাস্টারের লাশ দেখেছেন? ফখরুল, আপনি জানেন যে সেই মঞ্জুরুল ইমামদের মতো মানুষের হত্যাকাণ্ড ঘটেছে কেন? একসাথে 500 জায়গায় বোমা হামলা 63 জেলায়, এই ঘটনা কি বাংলাদেশে ঘটেনি? বাংলা ভাই কি ছিল না বাংলাদেশে? জঙ্গি কাদের সময় হয়েছে? সবকিছু বেরিয়ে আসতেছে। আপনি বলেন যে এই যে কিছুদিন আগে গুলশানের যে ঘটনা ঘটলো, হলি আর্টিজানের যে ঘটনা, কি জন্য ঘটনা হলো আপা? শাম্মী আপা বলেন। বাংলাদেশের ভাবমূর্তিকে সারা পৃথিবীর কাছে থমকে দেওয়ার জন্য। কাদেরকে? জাপানিজদেরকে, বিদেশিদেরকে, যারা বিদেশিরা যাতে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, উন্নয়নমূলক কাজ না করে, যাতে মেট্রো রেল না হয়, যাতে পদ্মা সেতু বন্ধ হয়ে যায়, এই উন্নয়ন কাজকে একেবারে থমকে দেওয়ার জন্য, বাঙালি জাতিকে আবার পিছিয়ে সেই ৭১ সালের আগে নিয়ে যাওয়ার জন্য কাদের কথা মতো করা হচ্ছে এগুলো? আপা বলেন। এই বাংলাদেশেই তো এতগুলো ঘটনা ঘটেছে। সেই জন্য আসলে বিষয়টা হলো কি, আপনাদের দোষ দিয়ে কোনো লাভ নাই, রাজনীতি করতে হবে, যেহেতু মিডিয়ার সামনে বলেছেন, কিছু কথা তো সরকারের বিরুদ্ধে বলতে হবে। ফখরুল ইমামের মতো বলা হলে তো আপনাকে এখন এখান থেকে মিডিয়াতে বেরিয়ে গেলে 5টা 10টা ফোন আসবে
যে আপা আপনিও দেখি ফখরুল ইমামের মতো বললেন সরকারের পক্ষে, বলতে পারতেছেন না তো করবেন কি, রাজনীতি করা লাগবে তো। এই রাজনীতিকে টিকে রাখার জন্যই বলতে হবে, কিন্তু বাস্তবতা যেটি এটি কিন্তু মানুষ জানে। এখন মিডিয়ার যুগ আপা, আপনি বলছেন যে কিছু ভিডিও করে এই যে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, এই ফেসবুকে আমরা দেখি প্রত্যেকদিন, ইউটিউবে দেখি বিভিন্ন রকমের সরকারের বিরুদ্ধে বানোয়াট কিছু তথ্য উপাত্ত দিয়ে এত সুন্দর নিউজ করা হয়। আমরা দেখি আপনাদের পার্টি অফিসে বসে ওই একটি ছবি বারবার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছে। এইটা দেখে আপনি যদি এখানে বক্তব্য রাখেন, কথা বলেন মিডিয়ার সামনে, মানুষ তো জানে, অতীত ইতিহাস জানে, সেই অতীত ইতিহাস দিয়ে ঘাটাঘাটি করা হয়, অনেক কথা বলা হবে। আমি এত কথা বলতে চাই না। তো যাই হোক, সরকার, আমার কাছে মনে হয় যে সরকার আসলে এগিয়ে যাচ্ছে। আর তথ্যপত্র যেটি বলছেন যে পরিসংখ্যানের ব্যাপারটি, আমি তো প্রথমেই বলেছি, সাংবাদিকরা কিন্তু বসে নাই, প্রত্যেক এলাকায় কিন্তু বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা মানুষ আসলে করোনা কিনা, করোনা না তারপরেও কিন্তু তারা নিউজ করছে, সন্দেহ করা হচ্ছে। তো সেভাবে তো আসলে এগিয়ে যাচ্ছে। আমরা এতগুলো দিন পার করেছি, তারপরেও আমাদের যে মৃত্যু সংখ্যা, আমাদের যে আক্রান্তের সংখ্যা, আমরা সবাই সচেতন হয়েছি। আসলে করোনার মধ্য দিয়ে কিন্তু আমরা সচেতন হতে পেরেছি, এটাও দরকার ছিল। আমার মনে হয় খারাপ কিছু হচ্ছে না একেবারে। অতীতের অনেক কিছু থেকে কিন্তু, আপনি বললাম না যে ইলিয়াস সাহেবের কথা বলেছেন, তার সাথে আমি ইলিয়াস ভার্সেস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম যদি করি, তিনজন মানুষের নাম বললাম আমি, তাহলে বলেন আপনি কিভাবে বুঝাবেন আমাকে? বুঝাতে পারবেন না। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু অতীতের অনেক কিছু থেকে আমরা বেরিয়ে এসে এখনো আমরা সহমর্মিতার মধ্য দিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থনৈতিক অবস্থা আপনি নিজে জানেন, আমাদের দেশের এমপি মহোদয়রা, মন্ত্রী মহোদয়রা শুধু বলবে কেন, আন্তর্জাতিকভাবে তো রিপোর্ট পেশ হচ্ছে, তার মধ্য দিয়ে আপনি জানতে পারতেছেন, অসুবিধা নাই। সেজন্যই বলতে চাই, আমার মনে হয় ডেমোক্রেসির কথা আমি বলেই ফেলেছি আপনাকে, সে ৭৫ সালের কথা, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা, পাশাপাশি আরেকটা বলেছেন, কারাপশনের কথা বলেছেন, মহা উৎসব চলছে, সেটাও আমার মনে হয় আমার বিরোধী দলীয় নেতা আমাদের ফখরুল ইমাম ভাই বলবেন। বাকি কিছু কথা আমি রেখে দিই, একেবারে সব কথা আমি বললে তো হবে না। আর মোটামুটি আপনাদের রাজনীতির সেই অতীতের কারণেই কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। কারণ আমি দেখেন কতগুলো কথা বলে ফেললাম, আপনি তো ৭৫ সালে ছিলেন না, আপনি 21শে অগস্টের গ্রেনেড হামলা আপনি ছিলেন না, কিন্তু কথা তো আপনার বলতে হচ্ছে, কিন্তু ঘটনা তো ঘটিয়েছে পরিকল্পিতভাবে। আপনি বলেন জিয়াউর রহমান কি বাদ যাবে? এই কিছুদিন আগে মাজেদ সাহেবের বক্তব্য আমি শুনলাম, উনি নিজে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু বলেছেন যে যখন একজন ইয়াং আর্মি সেনাবাহিনীর কর্মকর্তাকে উৎসাহিত করা হয় যে বিদেশে পাঠানো হবে, তার সাথে একজন তার গার্লফ্রেন্ডকে পাঠানো হচ্ছে বিদেশে যখন তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছিল, ঠিক মাজেদ সাহেব কিন্তু বুঝিয়েছে। এ থেকে কি বুঝায় যে জিয়াউর রহমান সাহেব সবাইকে যখন বিভিন্ন দেশে যখন চাকরি দিয়ে পুরস্কৃত করতেছিলেন, ইন্ডিমিনিটি আইন করেছিলেন, সেহেতু আপনি কি বাদ দিবেন যে উনি এটার সাথে জড়িত ছিলেন না? এটা মাজেদ সাহেব নিজে বলে ফেলেছে। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা তথ্য কিন্তু বেরিয়ে আসতেছে। সেজন্যই বলবো কি, আসলে আমরা এমনও দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন তার সন্তানদের এতিম করে ফেললেন, জিয়াউর রহমান সাহেব মৃত্যুবরণ করার পরে বেগম খালেদা জিয়া যখন স্বামী হারা হলেন, তখন কিন্তু একটা বক্তব্য উনি বলেছেন যে আমি খুব সাধারণ জীবন যাপন করতেছি, আমার সন্তানরা সাধারণ জীবন যাপন করতেছে। সেই ঘটনা জানেন তো, সেই সুটকেসের কথা আপনি বলেন অর্থনৈতিকভাবে কোথায় চলে গিয়েছিল? আপনি বলেন ৬ সালের পরে ৭-৮ তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় তো তারেক জিয়ার উপরে আঘাতটা আসে, কারা ঘটিয়েছিল? সেনাবাহিনীর সেই কর্মকর্তারা। তারা যখন দেখেছে তার এই ধরনের অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, তার সেই চোখ শাসানি ছিল, তার যখন দুর্ব্যবহার ছিল, এই বিষয়গুলোকে তারা উপলব্ধি করেই কিন্তু হয়তো সেই ধরনের টর্চারিং করেছে, বিদেশে চিকিৎসার জন্য আপনারা পাঠিয়ে দিয়েছেন। এগুলো তো লুকিয়ে ফেলার কোনো কিছু না। সেই জন্যই বলবো, বলেন যুক্তি দিয়ে বলেন, যুক্তি তথ্য ভিত্তিক আপনারা বলেন। আমি আরেকটা কথা বলবো, এই তো বাংলাদেশ, সেই বাংলাদেশ ৭১ সালে যুদ্ধ হয়েছিল, ৯ মাসের যুদ্ধে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, তাদের বাদ দিয়ে তো রাজনীতিতে আসতে পারলেন না বিএনপি। আপনার কথা বলছি না আপা, বিএনপি তো তাদের বাদ দিয়ে রাজনীতিতে আসতে পারেননি। আর আসতে পারেননি বলেও কিন্তু মানুষের ভিতরে দুঃখ আছে, কষ্ট আছে। আপনি স্বাধীনতার পক্ষের দু একটা কথা বলার চেষ্টা করেছেন, যে যারা যুদ্ধ করেছে, স্বাধীনতা এনেছে, তাদের মনের কথা বলতে চেয়েছেন। তাদের মনের কষ্টটা কি জানেন? সেই মানুষগুলোকে বাদ দিয়ে রাজনীতি করতে পারলেন না আপনারা। যদি করতে পারতেন, তাও বোধহয় সাধারণ মানুষ আপনাদের সাথে নেমে যেতে পারত, যদি কোনো
সরকারের কোনো দুর্নীতি পেত, কোনো অপরাধ পেত বা কোনো অন্যায় পেত। সেজন্যই বলবো চলেন যাই, এই দেশটাকে ভালোবাসি সবাই মিলে। যেটি ফখরুল ইমাম ভাই বলেছেন, এই দেশটা তো আমারও না আপনারও না, আলাদা কারণ না, সবাই। সেজন্যই এই করোনাকে মোকাবেলা করতে হলে, এই বাংলাদেশের করোনা মুক্ত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এখানে হ্যাঁ, আপনি হয়তো উপকার করতে পারবেন না, আপনি তথ্যপত্র দিয়ে উপকার করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের দুর্নীতির কথা বলে আপনি উপকার করতে পারেন, যেমন শাহরিয়ার কথা আসছে, যেমন এই যে প্রদীপের কথা আসছে। এরকম ভাবে ঘটনা ঘটাবে কে? ঘটাবে ওই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কিন্তু জানেন, উনি 20 বছর 30 বছর কিন্তু ওনার এই সক্ষমতা থাকবে না। উনি জানেন আমাকে চলে যেতে হবে, চলে যাওয়ার আগে আমি বাংলাদেশে এমন একটি কাজ করে যাব, আমার পরবর্তী পর্যায়ে যাতে আমি চলে যাওয়ার পরে যাতে আমার বিরুদ্ধে অভিযোগগুলো যাতে বারবার না আসে, যেটি আমরা এখন দেই। সেজন্যই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। উনি 41 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত একটি বাংলাদেশ দিতে চান। আর সেজন্যই আজকে সংসদকে শান্তিপূর্ণভাবে সেই ফাইল সরাসরি বন্ধ করিয়ে ফখরুল ইমাম সাহেব বা ফখরুল ইমাম ভাইরা কিন্তু প্রথম দিকে কিন্তু চেষ্টা করেছেন, তার পরবর্তী পর্যায়ে কিন্তু বারবার বসাবসি করে বিভিন্নভাবে এই পরিবেশটি দেখিয়ে নিয়ে কিন্তু আমার মনে হয় শান্তিপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করে সংসদকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি ভাবে সরকার এবং বিরোধী দল কিভাবে কথা বলতে হবে সেই বিষয়গুলো বোধহয় আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ঠিক সেইভাবে চলার জন্য উনি পরামর্শ দিয়েছেন বলেই কিন্তু আজকে এই বাংলাদেশ সুন্দর একটি পরিবেশ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। অতীতের দিন নেই আপা, আমরা চলেন আবারও বলছি, আমরা বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি, আমরা উন্নত একটি বাংলাদেশ গড়ি। আমরা কেন মালয়েশিয়া যাব? আমরা উন্নত দেশে যাব, আমাদের রূপক দ্বারা চলে আসবে বাংলাদেশে। দেখেন বাংলাদেশ যদি আমরা সেই পরিবেশ দিতে পারি, যেই অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো একটা সময় কেটে যাবে, আমাদের সেই দুর্নীতি, আমাদের অনিয়ম, আমাদের দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে, তখন রূপক দ্বারা বিদেশ থাকবে না, আমাদের দেশে ফিরে আসবে। প্রত্যেকটি মানুষের কিন্তু বিদেশ থাকলেও তাদের দেশের প্রতি একটি আলাদা কিন্তু টান আছে, মহব্বত আছে সেই দেশের প্রতি। যদি আমরা ওরকম একটি পরিবেশ সম্পন্ন দেশ তৈরি গড়তে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের মানুষগুলোকে আমরা দেশে ফিরিয়ে এনে আমরা নিজেরাই বলতে পারবো আমরাই উন্নত জাতি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাচ্ছি নওয়াজ ভাই আপনার সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, আমি আগামীকালকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আমরা কথা বলবো কোভিড-19 ও শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের সাথে থাকবেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবু এমপি। আমাদের সাথে থাকবেন, আমাকে একটু সময় দিতে হবে যে ভাই, আমার বড় ভাই আমি আসতেছি আপা, আসতেছি। আগামীকালকে অনুষ্ঠান আমাদের সাথে থাকবেন অধ্যাপক ডক্টর এবিএম উবাইদুল ইসলাম, শিক্ষা বিষয় সম্পাদক বিএমপি। আমাদের সাথে থাকবেন মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমাকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। স্বামী আমাদের অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে, আপনি একটু ছোট করে বলতে হবে। আমরা মূলত এই অনুষ্ঠানে প্রতিজন আমাদের অতিথিদেরকে আমরা 2 বার সুযোগ দিই কথা বলার। আর যেহেতু আপনি বলছেন কিন্তু এতগুলো মানে অভিযোগ করে ফেললেন না ভাই, এখন না বললে তো আর হচ্ছে না, আমাকে কথা বলতে হবে। সেটা হচ্ছে নেওয়াজ ভাই যেটা বারবার বলার চেষ্টা করলেন যে মানে ওনার কথা এত মিষ্টি মিষ্টি কথা, মনে হচ্ছে যেন ওনারা একেবারে ফারিস দল মানে আওয়ামী। কিন্তু বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন যে 2014 নির্বাচনের আগে তারা কিন্তু তার বাড়ির গেটে বালির বস্তা মানে ভরে ট্রাক দিয়ে তাকে কিন্তু আটকে রাখলেন। অথচ বারবার বললেন যে জনগণ যদি নামছে না তাহলে বালির বস্তা দিয়ে বিরোধী দলীয় নেত্রীকে সাহস কেন নেই যে তাকে মুক্ত করে তাকে তার মতো করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে, মানে আপনারা কেন? আপনি এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেছেন, খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি 75-এর হত্যাকাণ্ডকে নিশ্চয়ই সমর্থন করি না, কোনো হত্যাকাণ্ডকে সমর্থন আমি করতে পারি না, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ছিলেন উপ সামরিক প্রশাসক সেনাবাহিনী, কিন্তু যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন KM শফিউল্লাহ, কই তিনি তো আপনারা কোনো কথা বলছেন না। তিনি কি মানে তাকে যখন ফোন করা হয়েছিল সাহায্য করবার জন্য সেনাবাহিনী থেকে, তখন কি মানে ব্যবস্থা নিয়েছিলেন KM শফিউল্লাহ সাহেব, সেটি নিয়ে আপনি কিন্তু কোনো কথা বললেন না। দুর্নীতির কথা মানে
মানে কি অবলীলায় আপনি মানে কি মিষ্টি মিষ্টি করে আপনি বলে গেলেন যে দুর্নীতি মানে হচ্ছেই না, আপনারা দেশ এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন একেবারে। কিন্তু বাংলাদেশের মানুষ নয়, আজকে বিশ্ব জানে যে বাংলাদেশিরা হচ্ছে একটা ফ্রড নেশন, এবং তাদের চিকিৎসা ব্যবস্থায় এত মানে আপনার দুর্নীতি হয়েছে, এত আপনার জালিয়াতি হয়েছে যে আজকে একটি জাতিকে আপনারা, একটি মুক্তিযুদ্ধ করা একটি জাতিকে আপনারা বহির্বিশ্বে একটি ফ্রড মিশন হিসেবে আপনারা প্রতিষ্ঠা করেছেন। আপনারাই তো সেই দল, যেই দল আপনারা যখন মানে 2000 সালে যখন আপনারা ওই 96 সরকার যখন আপনারা গঠন করেছিলেন, তখন আপনারা বাংলাদেশকে কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন সেই 2000 সালে। আপনারাই সেই দল, আপনার নেত্রী সেটি করেছিলেন। তো কই আপনি তো সেটি নিয়ে কোনো কথা বললেন না। আপনাদের যদি এতই সৎ সাহস থাকে, এতই যদি আপনারা উন্নয়ন করে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষকে একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা কেন করেন না? জামায়াত আপনাদের সঙ্গে গেলে ভালো আর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে গেলে খারাপ, এটিও বা কোন নীতি সেটিও আমি বুঝতে পারছি না। যদিও একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একটি শহীদ পরিবারের একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে আমি জামায়াতের রাজনীতিকে সমর্থন করি না বা করতে পারি না, কিন্তু আপনার কথার প্রেক্ষিতে আমাকে এটি বলতে হচ্ছে। আপনারাই তো সেই দল, যেই দল কিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে সেই মানুষের লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত। আপনারাই সেই দল আওয়ামী লীগ। আপনার নেত্রীকে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ফিরিয়ে এনেছিলেন, স্বদেশ প্রত্যাবর্তন তিনি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহযোগিতায়। এবং আপনারা সেটি কিন্তু বারবার কিন্তু সেটিকে কিন্তু আপনারা হাইড করে যান। কেন হাইড করে যান? আপনি সত্য স্বীকার করেন। আপনারা বাকশাল কায়েম করেছিলেন, সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আপনাদেরকে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা যখন মানে মুক্তিযুদ্ধে যুদ্ধ না করে স্বাধীনতার এই যে যুদ্ধের যে ময়দান, সেখান থেকে আপনারা যখন পালিয়ে যাচ্ছিলেন নেওয়াজ ভাই, তখন একজন অখ্যাত মেজরই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন। তার পরিবারকে আপনার আর বলার দরকার নাই, নিয়াজ ভাই অনেক বলেছেন। আপনারা তো পুরো রাষ্ট্রটাকে রেখেছেন। আপনারা পার্লামেন্টে ফাইল ছোড়াছুড়ি কথা বলেছেন। আমি প্লিজ আপনার কথার সময় আমি কিন্তু কথা বলিনি, আমাকে এমনি শেষ হয়ে গেছে। এখানে ফখরুল ইমাম ভাই আপনি বললেন যে ফাইল ছুড়লে বা হাত পা ছুড়লে আমি খুশি হতাম। হাত পা ছুড়লে আমি খুশি হতাম না, আমি খুশি হতাম উনি যদি সত্যটা স্বীকার করতেন। ফাইল ছোড়াছুড়ি শুধুমাত্র যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে হয় তা কিন্তু নয়। পার্শ্ববর্তী দেশ, আপনাদের প্রিয় মানে খুবই প্রিয় একটি দেশ, সেটি হচ্ছে ভারত, সেইখানকার পার্লামেন্টেও কিন্তু ফাইল ছোড়াছুড়ি হয়। বিশ্বের অনেক দেশে ফাইল ছোড়াছুড়ি হয়, সেটি কোনো বিষয় নয়। কিন্তু ফাইল ছোড়া এটি কোনো বিষয় নেই। তার মানে এই না যে আমি ফাইল ছোড়াছুড়িটাকে সমর্থন করছি। আমি আপনাকে বলছি যে এইগুলো রাজনৈতিক কালচারে এগুলো হচ্ছে, বিভিন্ন দেশে এই প্রতিবাদগুলো হয়। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে ফখরুল ইমাম ভাই এখানে ফাইল ছুড়বেন বা হাত পা ছুড়বেন, নট দ্যাট। কিন্তু ফখরুল ইমাম ভাই যদি সত্যটা স্বীকার করতেন, তিনি সরকারি দলের মতন বলে দিলেন যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত, বাংলাদেশে মানুষ চিকিৎসা পাচ্ছে, খাদ্য পাচ্ছে, বস্ত্র পাচ্ছে, সুখে আছে, আহারে মানে সেই হবুচন্দ্র মন্ত্রীর মতো অবস্থা যে আমরা খুব ভালো আছি। আসলে কি নেওয়াজ ভাই আমরা খুব ভালো আছি? ভালো নাই। এবং সবচেয়ে বড় কথা হলো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, ফখরুল ইমাম ভাই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি বাংলাদেশের খুবই ভালো। এটা ভালো কিনা এখানে যিনি সংবাদ কর্মী আছেন, যারা আছেন বা বাংলাদেশের মানুষ এটি প্রতিনিয়ত টের পাচ্ছে বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভালো আছে, এবং বাংলাদেশের মানুষ জীবন দিয়ে সেটি খেসারত দিচ্ছে। তা আমি পরিশেষে একটি কথাই বলবো, দয়া করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। ওরা মানে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাক, ভোট দিক, যাকে খুশি তাকে দিক, ঠিক আছে? তো ওরা যদি আপনাদেরকে পছন্দ করে, যদি আমাদেরকে পছন্দ করে ভালো, কিন্তু দয়া করে বালির বস্তা দিয়ে আর আমার নেত্রীকে আটকায় রাখবেন না, মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখবেন, এই কাজগুলো দয়া করে করবেন না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই যে দোষারোপ আপনারা করেন, এটি থেকে আপনারা দয়া করে বের হয়ে আসেন। আপনারা 21শে আগস্টের কথা আপনি বলেছেন, 21শে আগস্টে মুক্তাঙ্গনে আপনাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, 1 ঘন্টা আগে তড়িৎ গতিতে আপনারা সিদ্ধান্ত চেঞ্জ করলেন কেন? আমরা তো মুক্তাঙ্গনে আপনাদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছিলাম, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী পরীক্ষা নিরীক্ষা তারা করেছিল, কিন্তু আপনারা সরকারকে না জানিয়ে দ্রুত গতিতে আপনাদের মানে মিটিং স্থল কেন পরিবর্তন করেছিলেন সেটি কিন্তু জাতি জানতে চায়। সেই ব্যাপারে কিন্তু আপনারা কোনো পরিষ্কার কোনো সদুত্তর কিন্তু আপনারা দেন না।
বারবার 75 আরেকদিন বলবো আপা, আরেকদিন ওই চেষ্টা করেন, কিন্তু ওনাকে আপনারা কালিমা লিপ্ত করবার চেষ্টা করবেন, কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ছোট হবেন, কারণ আপনাদের রাজনীতি তো বাকশালে সীমাবদ্ধ হয়ে গেছিল। 11 মিনিটে বাংলাদেশকে আপনারা বাকশালের মধ্যে বন্দী করে ফেলছিলেন, সেখান থেকে মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে ভালোবেসে আমি কিন্তু যুক্তরাষ্ট্রে যাইনি। আমার স্বামী ওখানে মানে সিটিজেনশিপ আছে, আমার ছেলেরা ওখানকার সিটিজেন। আমি শুধুমাত্র বাংলাদেশকে ভালোবেসে এখানে থেকে গেছি। আজ অব্দি একটি বারের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে পা রাখিনি। এই বাংলাদেশকে বড় ভালোবাসি। আমার দাদার রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, আমার বাবা যুদ্ধ করেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তো এই দেশটাই মিলেই আমরা উন্নত করতে চাই, বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই, জনগণের নেতা হতে চাই, জনগণের বন্ধু হতে চাই, জনগণের প্রভু হতে চাই না, যেটা আপনারা এই মুহূর্তে প্রভু হয়ে বসে আছেন। ধন্যবাদ নারাজ ভাই আপনাদেরকে। দয়া করে আমাদের ভোটাধিকারটা ফেরত দেন, নির্বাচনের ব্যবস্থা করেন, সুষ্ঠু নির্বাচন। আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। আমি যাবো আমাদের মাননীয় সদস্য জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য জনাব ফখরুল ইমাম ভাইয়ের কাছে। ফখরুল ইমাম ভাই অনেক প্রশ্ন গুটি এসেছে এখানে, আপনি আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে কি বলবেন? এটা আনমিউট করতে হবে কাইন্ডলি। মুরব্বি মানুষ, উনি আনমিউট করতে হবে। ফখরুল ভাই একটু শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে কাইন্ডলি। হ্যাঁ, টাচ করেন একটু, টাচ। শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। এখন কথা হলো যে আমরা মানুষ তো, মানুষ একটা যেমন মানুষের প্রথম বাচ্চা হয়, তার কথা শিখতে লাগে 2 বছর, 2.5 বছর লাগে কথা শিখতে। আর কখন কোথায় কি কথা বলতে হয় সেটা সারা জীবন লাগে, হোল লাইফ। পার্লামেন্টে আপনি কি ধরনের কথা বলবেন, বিশেষ করে প্রবাস দর্পণ, আপনি লন্ডন থেকে কথা বলছেন, এখানে প্রবাসী বহু লোক আছে, এখানে স্বেচ্ছায় আমি আমার দেশের বদনাম করবো না। আমার তো জায়গা আছে পার্লামেন্টে, সরকারকে সমালোচনা করার প্রচুর জায়গা আছে এবং আমরা করেছি। শাহরিয়ার হাসান সাহেব এটা ভালো করে জানেন। সুতরাং সব জায়গায় গলাবাজি করে বা কিছু কথা বলে আমার মনে হয় এটা ঠিক না। কারণ আজকে যদি দেশীয় কোনো প্রোগ্রাম হতো, টকশো তো বহু হয় আমাদের, প্রত্যেক দিন 8-10টা করে টকশো হয়, সেখানে আপনি যে ভাষায় কথা বলবেন, আপনার এখানে তো আমি সেই ভাষায় কথা বলবো না। আমাকে উত্তেজিত করা হলো, আমি বলবো না সেটা, কারণ আমি চাই প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশের প্রতি যেন একটা খারাপ মনোভাব না আসে, একটা আশার সঞ্চার আমি করতে চাই। তবু 2-একটা কথা আমি বলবো, যেমন শামীম আক্তার একটু ভুল বুঝেছেন আমাকে। আমি বলছি গণতান্ত্রিক দেশ, আমি গণতান্ত্রিক সরকার তো বলি, বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, সেটা উনি বলেছি। আর শাহরিয়ার হাসান সাহেবের কথাবার্তা আমি পুরোপুরি শুনতে পারি না, উনি কি কথা বলেছেন। তবে আমার একটাই কথা, যে এই মহামারী যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল করতে চান, তাহলে পার্লামেন্টে যারা আছেন, আপনি বাইরের লোকদের না নিলেও পার্লামেন্টে যারা যেসব পার্টি আছেন তাদেরকে নিয়ে একটা ঐক্যমত সৃষ্টি করতে হবে, তাহলেই আপনি এটাকে মোকাবিলা করতে পারবেন। আর পার্লামেন্টের ভিতর আমি আগেও বলেছি, পার্লামেন্টের যে নর্মস এর নিয়ম, আমার তো নবী নেওয়াজ ভাইয়ের যে সুদীর্ঘ বক্তৃতা শুনলাম, আমার খুব ভালো লেগেছে। ব্যাপার হলো যে আমি যদি গলাবাজি করি, আমি যদি মিথ্যা তথ্য দেই, লাভ নাই কোনো। আমি আপনার এখানে কিছু কথা বলে গেলাম, কিন্তু সত্য তো আসলে সেটা নয়। সুতরাং সত্য যদি আমি বলতে চাই, তাহলে আমার কথা খুব ছোট হয়ে আসবে, বেশি কথা বলার কিছু নাই। সত্য ঘটনা আমার সামনে উন্মোচিত। সুতরাং ঢাকতে যদি চাই, তাহলে আমি 1000 কথা বলতে পারি, 1000 কথা বললাম, ওটা ঢাকার চেষ্টা করলাম। কিন্তু সেই বিষয়ে তো আমরা এখানে একটা ইন্টেলেকচুয়াল ফোরাম বলে আমি জানি, একটা ইন্টেলেকচুয়াল ফোরাম আমি কথা বলছি, সেখানে কথাটা যদি আমি ঠিক আমার অপোনেন্টকে আমি যদি বুঝতে না পারি, তাহলে তো কথাটা ঠিক হবে না। যেমন স্বাস্থ্য ব্যবস্থা, আমি তো বললাম, উদাহরণ দিয়ে বললাম যে আপনার এমডিজিতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতই যদি খারাপ হবে, এমডিজিতে মাতৃমৃত্যু হার
এবং আরেকটা হলো আপনার সুরক্ষা মাতৃবৃত্তি, সেটাতে কিভাবে প্রাইস পায়, সেটাতে আউট অফ 5 পয়েন্টই পেয়েছে। এগুলো তো রেকর্ডস। যেমন ধরেন আমি বলি 44,000 কমিউনিটি সেন্টার আছে, অস্বীকার করার কিছু না। 44,000 কমিউনিটি সেন্টার আছে এবং কমিউনিটি সেন্টার গুলাতে এখন প্রত্যেকটা সেন্টার গুলাতেই সেবিকা আছে। বাংলাদেশের মতো একটি জায়গায় 44,000 আপনার কমিউনিটি সেন্টার যেখানে আছে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, তাহলে আপনি কিভাবে বলবেন যে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ? হ্যাঁ, এটা বলতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা অপ্রতুল, এই স্বাস্থ্য ব্যবস্থাটা আরো বাড়ানো উচিত। আমি একটা প্রবাস দর্পণে পড়ে গেলাম, খুবই খারাপ আমরা আছি, খারাপ অবস্থায় আছি, এটাকে আমার পক্ষে সমীচীন কিনা ভেবে দেখার জন্য আমি আলোচকদের অনুরোধ করি। আর শাহরিয়ার হাসান সাহেবকে, উনি তো সাংবাদিক, উনি যেভাবে উত্তেজিত হয়ে গেলেন হঠাৎ করে আমি বুঝলাম না কেন। এখন কথা হলো যে আমরা তো 9 বছর দেশ শাসন করেছি জাতীয় পার্টি, 9 বছরের আমি যে বলতে চাই সফলতা অনেক ছিল, অনেক ছিল। আমাদেরকে বলা হয়তো যে আপনার ওই কি বলে ওই এরশাদ সাহেব অনেক টাকা পয়সা চুরি করেছে, এটা করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে শেয়ার ফেক্স নামে একটা প্রতিষ্ঠানকে দিয়ে তার পেছনে লাগা হয়েছিল, 1 টাকাও চুরি আপনার ধরা পড়ে না। এরকম অনেক কথা আছে। আমার এরশাদ সাহেবের সময় যেগুলো কাজ হয়েছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, বিএনপির সময় কাজ হয়েছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আর আওয়ামী লীগ তো প্রথম থেকেই কাজ করছে। এখন কথা হলো যার যেটা প্রাপ্য সেই কথাটা তো আমাকে বলতে হবে। আর আরেকটা কথা হলো দুর্নীতি। দুর্নীতি কার সময় ছিল না? দুর্নীতি সেই পাকিস্তান আমল থেকে এখনো আমল ছিল। আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমি বালিশের দাম 7,000 টাকা, একটা বিছনার চাদরের দাম 2 লাখ টাকা, এটা আমি কোন থেকে জানতে পারলাম? এটা সম্রাটের কথা কোন থেকে জানতে পারলাম? এই যে সরকারের যে যন্ত্রগুলো আছে, আইন প্রশাসনের যন্ত্র, এদের মাধ্যমেই তো এগুলো উন্মোচিত হয়েছে। এবং এই উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের দুর্নীতি কি হারে বেড়েছে। এবং এই এই যাদেরকে দুর্নীতি মানে ধরা হয়েছে, আমরা সবসময় আশা করি যে এই দুর্নীতির পেছনে যারা আছে তাদেরকেও একসময় ধরা হবে। এটা তো ব্যতিক্রম কিছু না। একজনকে আপনি ধরেছেন এবং তার পেছনে যে আমরা যেটা বলি রাঘব বোয়াল যারা আছে তাদেরকে ধরার জন্যই তো এটা করা হয়েছে। এর মধ্যে বাধা আসবেই। বাংলাদেশে সবাই তো আর জাতীয় পার্টি করে না, সবাই বিএনপি করে না, সবাই আওয়ামী লীগ করে না। এখন জাতীয় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ইচ্ছা করলেই সবকিছু করতে পারে না। এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তাকে এগোতে হচ্ছে, আইনের মাধ্যমে এগোতে হচ্ছে। এরকম না যে রাতারাতি কোনো কেস আওয়ামী লীগ সমাধান করে ফেলছে, তা তো নয়। আর তাছাড়া উনি বারবার একটা কথা বলেছেন যে গণতান্ত্রিক অধিকার, এইখানে মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে আমাদের যত অধিকারগুলা আমরা ছিনিয়ে নিতে পারছি সেটার জন্য জনগণকে সমর্থন করে। এখন বিএনপি যদি সমর্থন জোগাড় করতে পারে এবং যদি জনগণ মনে করে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তো এটা খুব বেশি দিনের কথা না। এটা তো 2 সপ্তাহের আন্দোলনেই এই সরকার করে যেতে পারে। কিন্তু সেই জনস্রোতটা তো বিএনপি করতে পারে নাই। দেখেন এখন সংসদে বিএনপির 7 জন আছে। কেন আছে 7 জন? আরো 5টা, এই 5টা সিট খালি হয়েছে। কালকেই বিএনপি ঘোষণা দিয়েছে যে এই 5টা সিটে তারা নির্বাচন করবে। সুতরাং নির্বাচন তো অনেক রকম হয়, খারাপ নির্বাচন হয়, ভালো নির্বাচন হয়, খুব ভালো নির্বাচন হয়। যে কোনো কারণেই হোক, আমাদের গত 1-2টা নির্বাচন, যেমন নবীন আওয়াজ ভাই বললেন ফেব্রুয়ারির 15 তারিখ নির্বাচন, এরকম আরো কয়েকটা নির্বাচন আছে এটা আসলেও খারাপ নির্বাচন। কিন্তু সবগুলো নির্বাচন খারাপ নয়। আপনি এই নির্বাচিত সরকার আসার পরে যদি জনসাধারণের সমর্থন না পাওয়া যেত, তাহলে তো আমরা সংসদ সদস্য যারা আছি তারা তো অঞ্চলে যেতে পারতাম। আর আমরা তো গ্রামের মধ্যে সবসময় ঘোরাফেরা করি, গ্রামের চিত্র আমরা জানি। আরেকটা ঠিক যে
আমাদের সংসদ সদস্যকে যখন প্রয়োজন মনে করে আপনারা এত উঁচাই তুলে জেনে যে সব কিছু সংসদ সদস্য করতেছে, আর যখন মানে গালি দেওয়ার হয় তখন সংসদ সদস্য। আসলে সংসদ সদস্যদের করার ওরকম কিছু নাই। সংসদ সদস্যের যে কাজটা হচ্ছে, প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, গভর্নমেন্ট তৈরি করা, মনিটর করা, গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা, এই তো। কিন্তু গ্রাসরুট লেভেলে যে কাজগুলা হয় সেখানে সংসদ সদস্যদের এখন ওইভাবে দায়ী করার কোনো সুযোগও নাই, আর সংসদ সদস্য ওইখানে ওরকম কাজ করার কোনো সুযোগও নাই। তো অনেকে করেন, নিজের ব্যক্তিতে করেন। যাই হোক, অনেকে অনেক কথা বলেছেন, আমি শুধু এটুকু বলবো যে প্রবাস দর্পণে যারা আমার প্রবাসী ভাই বোনরা শুনছেন তাদের আমি বলতে চাই যে বাংলাদেশ একটা ইমার্জিং টাইম। এটা শুধু আমার কথা না, এটা বাংলাদেশের বিভিন্ন ইকোনমিক্সে যেসব পেপার আছে তারা বলেছে ইটস এন ইমার্জিং টাইম। এখন ধরেন কোভিডের জন্য আমরা থমকে আছি, সারা পৃথিবী থমকে আছে, এবং আমাদের এখানে যে একজন নোবেল প্রাইজ পেয়েছিলেন ব্যক্তি, উনিও বলেছেন যে আগামী 15 বছর পরে বাংলাদেশের অবস্থা এরকম হবে যে বিদেশি বহু লোক বাংলাদেশে আসবে চাকরিতে। এই আশার বাণী আমরা প্রবাসীদেরকে শোনাতে চাই। আমাদের মধ্যে অনেক লুফলস আছে, অনেক চুরি আছে, অনেক নিজেদের দোষ ত্রুটি আছে, সেটা আমরা নিজেরাই ঠিক করতে চাই। এটা আলোচিত করে এটাকে ঠিক করার জায়গার বাইরে নিয়ে যেতে চাই। এটা সবসময় আমরা এমন একটা পর্যায়ে রাখতে চাই যে আমরা আশা করি যে আমরা এগুলো ঠিক করতে পারব। এবং আমার বিশ্বাস যে আমাকে যারা কথা শুনে ভুল বুঝেছেন তারা, আমি চেষ্টা করেছি যে আমার পজিশনটা ক্লিয়ার করার জন্য। আমি যদি বলতে আরম্ভ করি আওয়ার্স টুগেদার লাগবে, এগুলোর জবাব সবার কাছেই আছে, আওয়ার্স টুগেদার লাগবে। কেউ তো আর আমরা যেমন বলি কারো যে কিছু নাই সেটা তো নয়, ধোয়া তুলসী পাতা এরকম তো আমাদের স্বভাব নয়, সবারই আছে, সবারই দোষ ত্রুটি আছে। আমার কথা হলো যে দোষ ত্রুটিগুলো আমরা দূরে সরাবো। এবং আপনারা যারা প্রবাসে থাকেন তাদেরকে আমি আগেই বলেছি যে প্রবাসে যারা থাকেন তারা এখন 2 বিলিয়ন 3 বিলিয়ন টাকা পাঠাচ্ছে। এই যে টাকা পাঠাচ্ছেন এটা দেশপ্রেম না থাকলে তো পাঠানোর কথা না। এই দেশপ্রেমটা আপনাদের মধ্যে অটুট থাকুক, এবং আপনাদের সাহায্যে আমরা বাংলাদেশে যত রকম দুর্নীতি, দুঃশাসন, অপচয় এগুলো আমরা ওভারকাম করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ওইটা চাই, আমরা প্রবাসীরা চাই যে বাংলাদেশের দুর্নীতিমুক্ত হোক, বাংলা যারা এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকালকে হ্যাঁ, কি বলবেন শাহরির ভাই? মাননীয় এমপি মহোদয় হয়তো একটু মতক্ষণ হয়েছেন, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। মাননীয় সংসদ সদস্য সবিনী, আপনাকে বলি, আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো কথাই কিন্তু আমি স্বীকার করে নিয়েছি যে চমৎকার বলেছেন, আপনি ঠিক কথাগুলো বলেছেন। আপনাকে বা আপনার সরকারকে যখন আমরা ক্ষমতায় দিই, অর্থাৎ ভোট দিই, তখন আমরা ধরেই নিই আমাদের ভালোগুলো তিনি করবেন। অর্থাৎ ভালোগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথাটা ওই জায়গায় যদি আমাদের নেগেটিভ বিষয়গুলো, অর্থাৎ আমার যে ব্যর্থতা, আমার যে বিফলতা, কিংবা আমার যা প্রয়োজন, যা আমার দরকার সেটাই পাচ্ছি না, এই কথাগুলো কিন্তু আপনাদের মুখে আমরা শুনতে চাই। এবং চমৎকার করে বিশেষ করেছেন যে আমরা সবাইকে তুলসী পাতা নয়, কিছু দোষ থাকবে, কিছু ব্যর্থতা থাকবে। এই কথাটি আমি আপনাদের মুখে শুনতে চেয়েছিলাম যে কিছু ব্যর্থতা তো পৃথিবীর সব জায়গায় সব সরকারেরই আছে, সেগুলো থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করবো। আমি এই কথাটি আপনার কাছে শুনতে চেয়েছিলাম। আমাদের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহরির ভাই। আসলে আপনার ইন্টারনেটের কারণে আপনার কথাগুলো খুব ক্রস বা কোনোভাবে শোনা যায়, এই কারণে মাননীয় এমপি মহোদয় একটু ভুল বুঝছেন হয়তো। তো এটা আমরা আশা করবো যে আগামী অনুষ্ঠান আপনারা দেখবেন। আগামী অনুষ্ঠানে সবাই আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ধন্যবাদ সবাইকে।